হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে অ্যাডমিশনের ক্লাসে ভেক্টর নিয়ে আলোচনা করব। তো এই ভেক্টর বিষয়টা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব এবং অন্যান্য আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো সময় বাঁচানোর জন্য আমরা যেটা করেছি, আমরা প্রশ্নগুলো আগে থেকে লিখে রেখেছি। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা আজকে যেটা করব, একটা একটা করে প্রবলেম নেব এবং ওই প্রবলেম অনুযায়ী থিওরিটা দেখে সে সংক্রান্ত অন্যান্য প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে যে চিত্রের ভেক্টর দুটির সাথে কোন ভেক্টরটি যোগ করলে লব্ধি x অক্ষ বরাবর 3 একক হবে। তো এখনো কোনো চিত্র নেই, কারণ আমি চিত্রটা এখনো আঁকিনি। তো ধরো আমি চিত্রটা এখানে এঁকে দিচ্ছি। তাহলে চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এই হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, তো এটা হচ্ছে আমার y অক্ষ, এই হচ্ছে y অক্ষ। আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি পজিটিভ দিকটা কোন দিকে। তো আমরা এখন এক কাজ করব, আমরা দুইটা ভেক্টর নিব। তো একটা ভেক্টর ধরা যাক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 5 একক, এটা একটা ভেক্টর। আর আরেকটা ভেক্টর হচ্ছে এই যে x অক্ষের সাথেই 120 ডিগ্রি কোণ করে, 120 ডিগ্রি কোণ করে তার মান হচ্ছে 3 একক। তো আমার প্রশ্ন হচ্ছে চিত্রের ভেক্টর দুটির সাথে কোন ভেক্টরটি যোগ করলে লব্ধি x অক্ষ বরাবর 3 একক হবে। তার মানে এই ভেক্টরগুলোর সাথে আমি নতুন আরেকটা ভেক্টর যোগ করব এখন। সেই ভেক্টরটা যোগ করার পর তিনটা ভেক্টরের লব্ধি হয়ে যাবে x অক্ষ বরাবর কত একক? 3 একক। তাহলে আমি এক কাজ করি, আমি প্রথমে আন্দাজে একটা ভেক্টর ধরে নিই। তো ধরা যাক আমার সেই আন্দাজে ধরে নেওয়া ভেক্টরটা হচ্ছে এরকম। সেই ভেক্টরটার নাম দিলাম আমি স্মল x, এবং সেই ভেক্টরটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটার নাম আমি দিলাম মাইনাস থিটা। মাইনাস থিটা কেন? কারণ আমরা জানি কোণ হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে হয়। তাহলে আমি যদি ক্লকওয়াইজ গুনি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস থিটা। তাহলে এবার আমি হচ্ছে এখন সমীকরণ লিখব। তো তোমরা জানো আমরা যদি সবগুলো ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করি তাহলে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের উপাংশ পাবো। যেমন এখানে তিনটা ভেক্টর 5, 3 আর হচ্ছে x, এই তিন মানের তিনটা ভেক্টর বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ধরে নেই যে লব্ধিটা থাকবে সেই লব্ধিটা কোন দিক বরাবর হতে হবে? x অক্ষ বরাবর 3 একক। তাহলে আমি এখন যে কাজটা করব, আমাদের এই প্রত্যেকটা ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ নেব, সেগুলো যোগ করলে হয়ে যাবে লব্ধি ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, যে কোনো অ্যাক্সিসের সাথে বা যে কোনো ডিরেকশনের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি কোনো একটা ভেক্টর থাকে তাহলে ওই লাইন বরাবর তার উপাংশ কতটুকু হয় আমি একটা দিয়ে বলে দিচ্ছি, বাকিগুলো বুঝে যাবে। যেমন এটা হচ্ছে 5 একক, সেটা x অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে x অক্ষ বরাবর এই 5 এর উপাংশ হবে 5 cos 30। যার সাথে অ্যাঙ্গেলটা করে তার বরাবর উপাংশটা হয় cos দিয়ে। আর কেউ যদি বলতো যে y অক্ষ বরাবর তাহলে এর উপাংশ কত হবে, সেটা কি আরেকটা লম্ব উপাংশ না? সেটা হয়ে যেত 5 sin 30। তাহলে আমরা এখন x অক্ষ বরাবর উপাংশটা নিচ্ছি। তাহলে আমাদের প্রথম ভেক্টর 5, তাহলে x অক্ষ বরাবর উপাংশ 5 cos 30। একইভাবে 3 এর x অক্ষ বরাবর উপাংশ কত? 3 cos 120। এরপর আমরা যে ভেক্টরটা নিলাম স্মল x, তার x অক্ষ বরাবর উপাংশ কত? x cos, এখানে অ্যাঙ্গেলটা কত? মাইনাস থিটা, কিন্তু cos মাইনাস থিটা ইকুয়ালস কিন্তু cos থিটা। তাহলে আমি এখানে শুধুমাত্র থিটাই লিখলাম। ইকুয়ালস, মনে আছে আমি কি বলেছিলাম যে x অক্ষ বরাবর 3 একক হবে, তাহলে আমি লিখে দিলাম 3। তাহলে এই অংশ থেকে আমি আসলে পেয়ে যাব x cos থিটা এইটার মান। তাহলে চলো আমরা x cos থিটার মানটা বের করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণটা। তাহলে সেখান থেকে আসলো x cos থিটা ইকুয়ালস 3 minus 5 cos 30 minus 3 cos 120। আমি জাস্ট সাইড চেঞ্জ করব। তাহলে এই হিসাবটুকু আমি ক্যালকুলেটরে করে ফেলি। ক্যালকুলেটরে করলে 3 minus 5 cos 30 minus 3 cos 120 ডিগ্রি। তাহলে এই করলে আমি হচ্ছে এর মানটা পেয়ে যাব। তাহলে এর মানটা আসে হচ্ছে 0.17।
তাহলে x cos থিটা আমি পেয়ে গেলাম 0.17, একটা পাওয়া হয়ে গেল। এবার আমি এক কাজ করি, আমি x cos থিটাকে এইখানে রেখে দেই। x cos থিটা এটার ভ্যালু আমি পেয়েছি 0.17। তো এইটুকু যেহেতু আমি পেয়ে গেলাম, তাহলে আমি এটা এখন মুছে দিচ্ছি। এবারে আমার কাজটা হবে y অক্ষ নিয়ে। দেখো, আমি বলেছিলাম যে তিনটা ভেক্টরকে যোগ করলে লব্ধি হবে x অক্ষ বরাবর 3 একক। তাহলে y অক্ষ বরাবর কি কোনো উপাংশ থাকবে? লব্ধির থাকবে না। তাহলে সবার y অক্ষ বরাবর উপাংশ যোগ করলে কত পাবো? 0। তাহলে আসি, এই 5 এর x অক্ষ বরাবর উপাংশ ছিল 5 cos 30, তাহলে y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5 sin 30। একইভাবে এই 3 sin 120। একইভাবে আমাদের স্মল x sin, এইবার দেখো সাইনের ভিতরে আমি যদি মাইনাস থিটা ঢুকাই, অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়ালস কিন্তু মাইনাস সাইন থিটা, তাহলে এই জায়গাটায় আমি মাইনাস দিয়ে লিখে দিলাম সাইন থিটা ইকুয়ালস 0। কেন? কারণ y অক্ষ বরাবর তো কোনো উপাংশ নেই, তাহলে এখান থেকে আমি x sin থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো x sin থিটাকে ওই পাশে নিয়ে গেলাম, x sin থিটা ইকুয়ালস আমরা এখন পেয়ে যাব হচ্ছে এই যে 5 sin 30 প্লাস 3 sin 120। তাহলে এটা যদি আমি বসাই 5 sin 30 প্লাস 3 sin 120, তাহলে আমি পেয়ে যাচ্ছি মানটা 5.1। তাহলে x sin থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে x sin থিটা ইকুয়ালস হচ্ছে 5.1। তাহলে এইটা হচ্ছে আমাদের x sin থিটার ভ্যালু। তাহলে আমাদের যে অরিজিনাল ভেক্টরটা x, তার আমরা x অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম, y অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম। তাহলে এই ভেক্টরটা কত সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি আমাকে এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তাহলে আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো, আমি চাইলে এখন এটাও মুছে দিতে পারি, এটাও আমার এখন আর লাগবে না, কারণ আমি x cos থিটা আর x sin থিটা জানি। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে দেখো আমি কি পেয়ে যাই, আমি একটা ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ জানি, সেটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 0.17, আবার y অক্ষ বরাবর উপাংশ আমরা জানি 5.1। তাহলে এই দুটো যদি আমরা জানি, তাহলে ওই ভেক্টরটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? নির্ণয় করতে পারি হচ্ছে √5.1 স্কয়ার প্লাস 0.17 স্কয়ার। এই কথাটা যে কোনো ভেক্টরের বেলায় সত্যি। আমরা যে কোনো ভেক্টরের যদি x অক্ষ বরাবর উপাংশ জানি আর y অক্ষ বরাবর উপাংশ জানি, সেখান থেকে বের করে ফেলা সম্ভব ওই ভেক্টরটার মান কত। সিম্পলি √x অক্ষ বরাবর উপাংশ স্কয়ার প্লাস y অক্ষ বরাবর উপাংশ স্কয়ার। তাহলে এই কাজটা যদি আমরা এখানে করি, তাহলে 5.1 স্কয়ার প্লাস 0.17 স্কয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 5.102, অর্থাৎ 5.13 আমরা ধরতে পারি, কারণ 2 এর পরে 8। তাহলে আমরা ধরে নিলাম 5.103, এরকম এই মানটা আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই ভেক্টরটার মান। আর এই ভেক্টরটা কত কোণে থাকবে সেটা আমরা চাইলে ওইখান থেকে বের করে ফেলতে পারি, থিটার ভ্যালু যদি আমরা বের করতে চাই। দেখো x sin থিটাকে x cos থিটা দিয়ে ভাগ দাও, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে হচ্ছে, দেখো কি পাওয়া যায়, tan থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস পাওয়া গেল 5.1/0.17, এটা পাওয়া গেল। তাহলে থিটা ইকুয়ালস নিশ্চয়ই tan ইনভার্স এইটা। তাহলে আমি যদি এখানে লিখি tan ইনভার্স 5.1 ডিভাইডেড বাই 0.17, তাহলে চলে আসে 88.09, অর্থাৎ আমরা লিখতে পারি 88.1 ডিগ্রি। তাহলে এখান থেকে আসে থিটা ইকুয়ালস 88.1 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে এমন একটা প্রবলেম যেখানে হচ্ছে আমরা একটা ভেক্টর যোগ করার পর কি হয় সেটা জানতাম, সেখান থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ওই ভেক্টরটা বের করে নিলাম। আচ্ছা, তো রাকিন তুমি আমাকে একটু হেল্প করো। আমরা এখন 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে টেপ দিয়ে আমার বোর্ডে এঁটে দিয়ে পরের অঙ্কটা করে ফেলবো। তাহলে আমি প্রথম অঙ্কটা সরিয়ে নিচ্ছি, আশা করি সবাই এই পর্যন্ত তুলে নিয়েছো। আর যদি কেউ ঠিকঠাক মতো এখনো তুলতে নাও পারো, কোনো সমস্যা নেই, এই ভিডিওটা কিন্তু তুমি পরেও দেখতে পারবে। পরে তুমি চাইলে আবার এই ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারবে, তখন এই জায়গাগুলো যেগুলো তুমি একবারে বুঝতে পারোনি বা তুলতে সমস্যা হয়েছে সেটা করে নিতে পারবে। তাহলে আমি এটা এখানে রেখে এর উপর হচ্ছে সেকেন্ড অঙ্কটা জুড়ে নিচ্ছি। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রবলেম।
তাহলে এই 2 নাম্বার প্রবলেমটা এরকম। এখানেও চিত্রটা এখন দেয়া নেই, আমি এঁকে লিখছি। তাহলে চিত্রটা হচ্ছে এরকম, দেখো এ একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভেক্টর এ, বি আর একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর বি। তাহলে এই দুইটাকে যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে যোগ করি তাহলে লব্ধি হিসাবে নিশ্চয়ই আরেকটা ভেক্টর পাবো। তাহলে সেই লব্ধি ভেক্টরটা হচ্ছে এই মাঝেরটা, এই মাঝের ভেক্টরটার নাম দিলাম আমরা পি, পি ভেক্টর। তাহলে এখানে বলা চিত্রে a + b = p, a, p এবং b এর মান তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমান। a ও b এর মধ্যবর্তী কোণ 124.2 ডিগ্রি হলে এদের মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি জিনিসটা আগে একটু বুঝিয়ে নেই। a আর b এদের মধ্যবর্তী যে কোণ সেটা আমরা নাম দিলাম আলফা, আর p এর সাথে যে কোনো একটা কোণ সেটা যদি হয় থিটা, তাহলে যে এটা হচ্ছে থিটা কোণটা। তো সেটা আমাদের এখন এই মুহূর্তে লাগবে না, তো আমরা এটা একটু দেখে নিচ্ছি। a আর b এর মধ্যবর্তী কোণ আলফা। যখন এরকম হয় তখন আমরা a আর b এর লব্ধি p এই সূত্রের সাহায্যে লিখি না, p = √a² + b² + twice ab cos আলফা, এই সূত্রের সাহায্যে আমরা লব্ধির মানটা লিখি। তাহলে আমাদের এখানে a, p আর b এদের মান বলে দেয়া যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমান। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, a এর মান যদি হয় n তাহলে p এর মান হবে n+1 এবং b এর মান হবে n+2। তাহলে এদের লব্ধি কত? লব্ধি হচ্ছে এই যে a + b করলে p আসে, তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে এইটুকু আগে লিখে নিলাম যে a = n, p = n+1 আর b = n+2। আমি চাইলে এখান থেকে একটু মুছে দিয়ে সাইডেও লিখে রাখতে পারি। তাহলে p হচ্ছে n+1 আর b হচ্ছে n+2। তাহলে এবার আমরা এই ফর্মুলায় যদি বসাই তাহলে p তো n+1, তাহলে আমি স্কয়ার করে দেই এটাকে। তাহলে স্কয়ার করে দিলে আমি দেখো কি লিখতে পারি, আমি লিখে দিতে পারি n+1 স্কয়ার ইকুয়ালস a n² + b² n+2 হোল স্কয়ার প্লাস 2a অর্থাৎ n, b অর্থাৎ n+2 ইনটু cos, ওই যে মাঝখানে বলে দেয়া যে a ও b এর মধ্যবর্তী কোণ 124.2 ডিগ্রি, তাহলে এই 124.2 ডিগ্রি আমি বসিয়ে দিলাম। তাহলে এইখান থেকে আমাকে বের করতে হবে n এর মান কত। তাহলে n পেয়ে গেলে আমি বাকিদের মান নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কাজেই আমাকে এখন এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করব, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে সাজিয়ে নিব। তাহলে সেটা হচ্ছে এরকম, আমি এইখান থেকে স্কয়ারটা চাইলে ভাঙিয়ে নিতে পারি। তাহলে দেখো আমি এই পাশে যদি লিখি n² + 2n+1 আর এই পাশে হচ্ছে n² প্লাস এখানে n² + 4n + 4 প্লাস এখানে আমি যদি এটার মানটা আগে বের করে নেই, এটার মানটা বের করে নিয়ে তারপর আমি চাইলে এখানে বসাতে পারি, বা এখন আমি এইভাবে লিখতে পারি twice n² cos 124.2 ডিগ্রি প্লাস 4n, আমি এই লাইনটা একটু নিচে লিখি, প্লাস 4n, এই যে এটা ইনটু এটা 4n cos 124.2 ডিগ্রি। এই তাহলে এই সমীকরণ থেকে আমরা চাইলে মান বের করে নিয়ে আসতে পারি। তাহলে এবার একটা কাজ করি, আমরা এখানে যতটুকু কাটা সম্ভব কেটে দিই। এই n² চাইলে আমরা কেটে দিতে পারি, আর এখানে এই 2n টা যদি আমরা কেটে দেই, এই 2n কেটে দিয়ে এখানে আমরা এটাকে 4n এর জায়গায় লিখে ফেলতে পারি 2n। এই 1 টাকেও আমরা কেটে দিতে পারি, তাহলে এই 4 এর জায়গায় আমরা লিখব 3, দুই পাশ থেকে আমি বিয়োগ করে দিলাম। তাহলে বাকি যা থাকলো তাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। তো আমি এখন এই দ্বিঘাত সমীকরণটা আর ধরে ধরে সলভ করব না, এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয় সেটা জানতে চাইলে, যদি কেউ না জেনে থাকো আর কি, তাহলে 10 মিনিট স্কুলের ভিডিও আর্কাইভে গিয়ে তুমি ক্যালকুলেটরের ব্যবহারের উপর ভিডিওটা দেখে ফেলতে পারো। সেখানে দ্বিঘাত সমীকরণ সলভ করা ছাড়াও আরো অনেক রকম টিপস এন্ড ট্রিক্স পাবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে, আমি আসলে আগেই করে রেখেছি, n এর মান আসে 4 আর -6। তাহলে এখানে যেহেতু বলাই যে a, p এবং b এর মান তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমান, তার মানে হচ্ছে এই -6টা এখানে আসবে না, এখানে আসবে 4। তাহলে এদের মধ্যে এই -6টা হচ্ছে আমাদের অ্যানসার না, 4 হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 4 যদি অ্যানসার হয়
তাহলে যে এখান থেকে আমরা এখন মান বসিয়ে দিতে পারি, তার মানে a এর মান হচ্ছে 4, p = n+1, p এর মান হচ্ছে 5 এবং b হচ্ছে n+2, তাহলে a এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম a b এবং p এর মান কত ছিল। তাহলে এরকম করে এই ধরনের প্রবলেমটা সলভ করতে হয়। তবে এখানে আরেকটা কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে যেটা এই অঙ্কে আমাদের লাগেনি কিন্তু পরবর্তীতে অন্য অঙ্কে আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে এটা আমি একটু মুছে নিচ্ছি, এই জায়গাটা একটু মুছে নিলাম। এই সেটা হচ্ছে যদি আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে দিত, ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেটা আমি কিভাবে বের করতাম? এটা বের করার জন্য আমি tan থিটার ফর্মুলা ইউজ করতে পারি। tan থিটার ফর্মুলাটা খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে এই থিটা যার সাথে কোণটা তৈরি করবে, অর্থাৎ এই যে লব্ধি p, থিটা কোণটা যার সাথে তৈরি করবে, যেমন এক্ষেত্রে b, তাকে আমরা নিচে আলাদাভাবে রাখবো। তাহলে উপরে লিখবো হচ্ছে অন্যটা a sin আলফা, আলফা হচ্ছে a আর b এর মধ্যবর্তী কোণ, নিচে লিখবো b + a cos আলফা। ব্যাস, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা হচ্ছে থিটার মানটা পেয়ে যাব। যেমন আমাদের এখানে a এর মান আসলো কত 4, b এর মান আসলো কত 6, আর আলফার মান তো আমরা আগে থেকেই জানতাম 124.2 ডিগ্রিজ। তাহলে সেটা বসিয়ে দিলে আমি tan থিটা পেয়ে যাই, সেখান থেকে tan ইনভার্স করে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এইভাবে হচ্ছে আমরা চাইলে লব্ধির অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারি। তাহলে এইটা ছিল আমাদের সেকেন্ড প্রবলেমটা। তাহলে এই প্রবলেমটার পর আমরা এখন চলে যাব আমাদের থার্ড প্রবলেমে। তো থার্ড প্রবলেমে চলে যাওয়ার জন্য আমি আগেরগুলো একটু সরিয়ে নিচ্ছি। তো এখন আমরা আমাদের থার্ড প্রবলেমটাতে চলে যাচ্ছি। দেখো, এই থার্ড প্রবলেমটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা প্রবলেম। তাহলে আমরা এই প্রবলেমটা এখানে এঁটে দিলাম। এই প্রবলেমটা হচ্ছে একটি বাসের বেগ পূর্ব দিকে 5 মিটার/সেকেন্ড, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে 5 মিটার/সেকেন্ড হলে ট্রাকের বেগ কত? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, জেনারেল নিয়মটা আমরা এখানে বলে দিচ্ছি, তুমি চাইলে বাকিগুলো একই নিয়মে করে ফেলতে পারবে। তাহলে প্রথমে আমি আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিকঠাক মতো এঁকে নেই। এই হচ্ছে আমার উত্তর, এই হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব আর এদিকে হচ্ছে পশ্চিম। তাহলে এবার দেখো, বাসের বেগ পূর্ব দিকে 5 মিটার/সেকেন্ড, তাহলে বাসের বেগ যে পূর্ব দিকে 5 মিটার/সেকেন্ড সেটা আমি এখানে এঁকে নিচ্ছি। এই যে এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে বাসের বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বাসের বেগ, এটাকে আমরা লিখলাম vb। তাহলে বাসের বেগ হচ্ছে পূর্ব দিকে 5 মিটার/সেকেন্ড। এবার ট্রাকের সাপেক্ষে বাসের বেগ উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে 5 মিটার/সেকেন্ড। তাহলে এই যে উত্তর পূর্ব এর মাঝখানে 45 ডিগ্রি কোণে আমি একটা দাগ দিলাম, যেটার ভ্যালু হচ্ছে 5 মিটার/সেকেন্ড। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাকে কি বলা? এটা কি ট্রাকের বেগ? না, এটি কিন্তু ট্রাকের সাপেক্ষে বাসের বেগ। তাহলে এই কথাটা আমি একটু আলাদা করে লিখি, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে কোনো কিছুর সাপেক্ষে অন্য একটা কিছুর বেগ লেখার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে আমরা বেগটা লিখি তার বেগটাকেই মাইনাস করতে হয়। যেমন এখানে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ, তাহলে বিয়োগ করব কাকে? ট্রাকেরটা। তাহলে ট্রাকের বেগ যদি হয় vt, তাহলে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ সেটা হবে vb মাইনাস vt, যার সাপেক্ষে তাকেই বিয়োগ করতে হয়। এখানে বাসের বেগ একটা ভেক্টর রাশি, ট্রাকের বেগ একটা ভেক্টর রাশি। তাহলে এই বিয়োগটা স্কেলার বিয়োগ না, এটা আসলে ভেক্টর বিয়োগ করতে হবে আমাদেরকে এখানে। তাহলে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ এটাকে আমরা vb মাইনাস vt লিখতে পারি। সংক্ষেপে এটাকে vbt ও লেখা হয়। কাজেই তোমাকে যদি কেউ বলে vbt, তাহলে তুমি বুঝে নিবে তৎক্ষণাৎ vb মাইনাস vt। আর যদি কেউ বলে vtb, তখন তুমি তৎক্ষণাৎ বুঝে নিবে vt মাইনাস vb। তাহলে আমাদের এখানে ছিল ট্রাকের সাপেক্ষে বাসের বেগ অর্থাৎ vb মাইনাস vt। তাহলে এইটুকু কথা বলে আমি এটাকে মুছে নিচ্ছি। তাহলে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ অর্থাৎ এইটা ছিল আমাদের vb মাইনাস vt, এখানে আমরা দিয়ে নিলাম চিহ্নটা। তাহলে এই হচ্ছে মানটা লিখলাম।
তাহলে যদি আসলে ঠিক এইভাবে লেখা ঠিক না, কারণ এটা তো ভেক্টর আর আমি তো এখানে একটা স্কেলার মান লিখলাম, বাট আমরা জাস্ট মানটা বুঝাচ্ছি, তাই আমি এখানে একটা চাইলে পরম মান চিহ্ন দিয়ে নিতে পারি। এই তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন বলো আমরা এখান থেকে ট্রাকের বেগটাকে কিভাবে পেতে পারি? দেখো এই জিনিসটা পূর্ব দিকে যেটা সেটা হচ্ছে ভিবি, এটা আমার হাতে, এই জিনিসটা আমার হাতে। এখন আরেকটা জিনিস আমার হাতে, সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিটি, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ, এটাও আমার হাতে, ভিবি মাইনাস ভিটি, এই জিনিসটা আমার হাতে। তাহলে এই দুইটাকে কি করলে আমি শুধু ভিটিটা পেয়ে যাব? খেয়াল করে দেখো, আমরা যদি জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেই, তাহলেই পরের লাইনে আমি এটা লিখতে পারি না, ভিবি মাইনাস ভিবি মাইনাসে মাইনাসে প্লাস ভিটি ইকুয়ালস ভিটি। তার মানে আমাকে যে দুইটা ভেক্টর দেয়া ছিল ভিবি আর এই ভেক্টরটা ভিবি মাইনাস ভিটি, এই দুইটা ভেক্টর বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে ট্রাকের বেগ ভিটি পেয়ে যাই। তাহলে আমার কাজ হবে এই প্রথম ভেক্টর থেকে এই দ্বিতীয় ভেক্টরটাকে বিয়োগ করে দেয়া, এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি এটাকে এখন মুছে নিচ্ছি। তাহলে এবার আমি বিয়োগ করব। বিয়োগ করা মানে সিম্পলি উল্টে নিয়ে যোগ করা। তাহলে আমি এই 5 মিটার পার সেকেন্ড এদিকে ছিল, তো সেটাকে ঠিক বিপরীত দিক বরাবর আমি উল্টে নিলাম। তাহলে এইদিকে হচ্ছে এখন 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এখন এইটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে এটার সাথে এটা থেকে এটা বিয়োগ করা যে কথা, এটার সাথে এইটার বিপরীত ভেক্টর যোগ করা একই কথা। তাহলে এবার যোগ করার জন্য তো আমরা সামান্তরিক সূত্র ইউজ করি, ল অফ প্যারালেলোগ্রাম। তাহলে এটাই আমরা ইউজ করব এখন। তাহলে সেটা করার জন্য এই যে এইটা হবে আমাদের লব্ধি, আর লব্ধিটাই হচ্ছে ভিটি বা ট্রাকের বেগ। তাহলে ট্রাকের বেগের মান বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, একটু আগে আমরা যেটা দেখলাম, তার জন্য এই মাঝের অ্যাঙ্গেলটা দরকার। তো এই দুইটার মধ্যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে হচ্ছে 45 ডিগ্রি চলে যাবে। তাহলে এই 5 আর এই 5 এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 45 135 ডিগ্রিস। তাহলে এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রিস। তাহলে এইবার ভিটি এর মান এটা বের করা এখন কোনো ব্যাপারই না, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। ab দুইটাই হচ্ছে এখানে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 5 cos 135 ডিগ্রিস। তাহলে এই মানটা আমি ক্যালকুলেটরে চট করে বের করে নিচ্ছি, 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 5 cos 135 ডিগ্রিস। তাহলে চলে আসে 3.83, তাহলে ভ্যালুটা আসলো 3.83। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে 3.83 চলে আসলো। আর এরপর আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই ট্রাকের বেগ যেটা বের করলাম সেটা বেগের মানটা, এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের মান। এবারে আমি যে কোনো একজনের সাথে দিকটা বের করতে চাই, তাহলে এই 135 আমি মুছে দিচ্ছি। তাহলে এই যে লব্ধিটা আসলো ভিটি, সেটা হচ্ছে আমাদের বাসের বেগ যেটা ছিল 5, তার সাথে অ্যাঙ্গেল করলো ধরা যাক থিটা। তাহলে আমি এবার tan থিটার ফর্মুলা লিখব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার এই 5 এটা আমরা নিচে আলাদা করে রাখলাম, বাট উপরে বসবে অন্যটা, সেটাও আসলে এই ক্ষেত্রে 5। কাজেই দেখে কনফিউজিং লাগলেও এই 5 হচ্ছে এটা আর এই 5 হচ্ছে এটা। তাহলে 5 sin 135 ডিভাইডেড বাই 5 প্লাস 5 cos 135। এইখান থেকে আমরা tan থিটা থেকে থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে থিটা ইকুয়ালস আমার আসবে, আমি যদি একবারে করে ফেলি, tan ইনভার্স উপরে আসবে আমার 5 sin 135, নিচে আসবে 5 প্লাস 5 cos 135। তাহলে এই পুরোটুকু করলে আমি পেয়ে যাই হচ্ছে 67.5 ডিগ্রিস, 67.5 ডিগ্রিস। তাহলে এই হচ্ছে আমার থিটার ভ্যালু। তাহলে এরকম করে আমরা চাইলে যে কোনো আপেক্ষিক বেগের অঙ্ক করে ফেলতে পারি। তাহলে আপেক্ষিক বেগের অঙ্ক করার জন্য আমার মাথায় রাখতে হবে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগটাকেই বিয়োগ করতে হয়। যেমন আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা ছিল ট্রাকের সাপেক্ষে বাসের বেগ, তাই আমরা বাস থেকে ট্রাকেরটা বিয়োগ করে দিতাম। তাহলে এই ছিল আমাদের 3 নাম্বার প্রবলেমটা। এবার আমরা 4 নাম্বার প্রবলেমে যাব। তাহলে আমি 3 নাম্বার প্রবলেমটাকে সরিয়ে নিচ্ছি, আমরা এখন আমাদের 4 নাম্বার প্রবলেমে যাচ্ছি। এখন 4 নাম্বার প্রবলেমটা যেটা, সেটাও আসলে আপেক্ষিক বেগেরই একটা প্রবলেম। সেটা হচ্ছে এরকম, আমি এখানে এটা লিখছি আগে, এই দেখো। তাহলে আমি আগেরটা একটু মুছে নেই। 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে
পথচারী 3 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি ঢাল বেয়ে সামনে যাচ্ছে। উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়লে পথচারীকে কোন দিকে ছাতা ধরতে হবে? তো নরমালি কিছু বলে না দিলে এই যে কোন দিকে ছাতা ধরতে হবে এই দিকটা বের করতে হয় উল্লম্ব অক্ষের সাথে। কেন? কারণ নরমালি যখন উপর থেকে বৃষ্টি পড়ে আমরা ছাতা ধরি এরকম করে উল্লম্বভাবে, তাহলে উল্লম্ব অক্ষের সাথে 0 ডিগ্রি। এরপর যদি আমাদেরকে কাত করে ছাতা ধরতে হয়, ধরা যাক এরকম করে, এরকম কাত করে ছাতা ধরতে হয়, তাই উল্লম্ব অক্ষের সাথে কত ডিগ্রি কাত করে আমরা ছাতা ধরলাম সেই অ্যাঙ্গেলটাই আমরা লিখি। তাহলে এবার এই অঙ্কটা আমরা দেখি। পথচারী 3 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি ঢাল বেয়ে সামনে যাচ্ছে। তাহলে পথচারীর বেগ কেমন? এটা যদি হয় আনুভূমিক দাগ বা আনুভূমিক অক্ষ, তাহলে তার সাথে পথচারী যাচ্ছে কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে সামনের দিকে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢাল বেয়ে সামনে যাচ্ছে। তাহলে তার বেগটা কত? তার বেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি কিভাবে পড়ে? উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে। তাহলে আমার যেহেতু আর একটু জায়গা লাগবে, আমি এই ছবিটা আরেকটু উপরে এঁকে নিচ্ছি। এই হচ্ছে আমার আনুভূমিক লাইন, পথচারী যাচ্ছে তার সাথে 30 ডিগ্রি করে 3 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি পড়ে উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে এইভাবে। তাহলে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে পথচারীর বেগটাকে আমরা লিখলাম p আর বৃষ্টির বেগটাকে আমরা লিখলাম r। তাহলে এখন পথচারীকে কোন দিকে ছাতা ধরতে হবে? এই প্রশ্নটার উত্তর সবসময় হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে সেদিকে ছাতা ধরতে হবে। তাহলে পথচারীর সাপেক্ষে, তাহলে কার বেগকে বিয়োগ করতে হবে? পথচারীর বেগকে বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা পথচারীর বেগটাকে বৃষ্টির বেগ থেকে বিয়োগ করে দেই। পথচারীর বেগটাকে বিয়োগ করার মানে হচ্ছে পথচারীর বেগটাকে উল্টে নিয়ে আমরা বৃষ্টির বেগের সাথে যোগ করব। অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করা মানে যা, এটার সাথে এটার বিপরীত ভেক্টর যোগ করা একই কথা। তাহলে আমরা এটাকে উল্টে নিলাম, এই রকম করে উল্টে নিলাম। তাহলে এটার নাম দিলাম আমরা p প্রাইম। তাহলে এটার ভ্যালুও কত আসবে? সেই 3 মিটার পার সেকেন্ড। আর এটার অ্যাঙ্গেলটা কত আসবে একটু দেখে নিব আমরা। সেটা হচ্ছে এই যে এই r এর সাথে অ্যাঙ্গেলটা কত আসবে, এটা আসলে খুব ইজিলি বের করা যায়। এটা ছিল আমাদের x অ্যাক্সিস, আর বৃষ্টি পড়ে উল্লম্বভাবে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি। তাহলে তার মাঝখানে এইটা 30 হলে এইটাও 30 হয়, তাহলে বাকিটুকু আসবে 60 ডিগ্রিস, এই 60। তাহলে এবার এই দুটো যোগ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে উত্তরটা পেয়ে যাব এরকম করে, এই আমরা হচ্ছে সামান্তরিকটা কমপ্লিট করলাম, তারপর এই যে মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিলাম, এই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই লব্ধির মানটা আমাদের এখন আর বের করা লাগবে না, শুধুমাত্র দিকটা বের করা লাগবে, কারণ কোন দিকে ছাতা ধরতে হয় সেটাই শুধু আমি জানতে চাই। তাহলে উল্লম্ব অক্ষের সাথে আমরা এর অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। তাহলে এবার আমি সরাসরি tan থিটার ফর্মুলায় চলে যাব। তাহলে tan থিটা ইকুয়ালস এই থিটা অ্যাঙ্গেল কার সাথে করলো? r এর সাথে। r এর মান কত? 5। তাহলে 5 নিচে আলাদা থাকবে। অন্য ভেক্টরটার মান কত? 3। তাহলে এখানে আসবে 3 sin 60, এখানে 5 প্লাস 3 cos 60। তাহলে এগুলো যদি আমি বসাই তাহলে থিটা পেয়ে যাব। তাহলে থিটা ইকুয়ালস, আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে একটু করে ফেলি, tan ইনভার্স এইটুকু একবারে নিয়ে নিচ্ছি, 3 sin 60 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos 60। তাহলে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব হচ্ছে 21.78 ডিগ্রিস, 21.79 ডিগ্রিস। তার মানে হচ্ছে সোজাভাবে না ধরে ছাতাটাকে হচ্ছে উল্লম্ব অক্ষ থেকে 21.79 ডিগ্রিস সামনে ঝুঁকে ধরতে হবে। অর্থাৎ এই যে এরকম এই বরাবর ছাতাটাকে ধরতে হবে, এই বরাবর ছাতাটাকে ধরতে হবে। তাহলে এই বরাবর ছাতা ধরলে পথচারী কি ভিজবে না? অ্যাকচুয়ালি তা না, ছাতাটা যদি ছোট হয় তাহলে যে কোনো ভাবেই ভিজে যাবে। তাহলে এটা হচ্ছে যতটুকুই ছাতা, সেই ছাতাটুকু থেকে ম্যাক্সিমাম প্রোটেকশন পাওয়ার জন্য এই অ্যাঙ্গেলে ধরতে হয়। আর ছাতা যদি অনেক বড় হয়, মনে করো মানুষটা হচ্ছে এইটুকু, হ্যাঁ, মানুষটা যদি এতটুকু হয় আর ছাতাটা যদি হয় এত বড় এরকম, তাহলে যেভাবেই ধরুক না কেন বৃষ্টি থেকে কিন্তু বেঁচেই যাবে। তাহলে এটা হচ্ছে যে ছাতাটাই থাকুক না কেন সেখান থেকে ম্যাক্সিমাম প্রোটেকশন পাওয়ার জন্য এই অ্যাঙ্গেলে আমাকে ধরতে হবে। তাহলে এত বড় ছাতা থাকলে আসলে কোনো চিন্তা নাই, এই অঙ্কটা করতেই হতো না। তাহলে আমরা এর পরবর্তী প্রবলেমে এখন চলে যাব। আমরা হচ্ছে বৃষ্টি নিয়ে একটা অঙ্ক দেখলাম, এরপর অন্য আরেকটা প্রবলেমে আমরা যাব। তো এরপর আমাদের 5 নাম্বার প্রবলেম যেটা, সেটা হচ্ছে সাঁতারু আর হচ্ছে নদীর বেগ এই সংক্রান্ত একটা অঙ্ক।
তাহলে এটা আমি হচ্ছে বোর্ডে এঁটে নিচ্ছি। দেখো এরপর হচ্ছে একটা নদী পার হবে একজন সাঁতারু, সেই নদীর হচ্ছে প্রস্থ বলে দেয়া এই যে 20 মিটার চওড়া, নদীর স্রোতের বেগ বলে দেয়া 3 মিটার পার সেকেন্ড, সাঁতারু স্রোতের সাথে 80 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে। তাহলে প্রশ্নটা হচ্ছে সে কত কোণে কত সময়ে নদীটা পার হবে। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে আগে ছবিটা বোঝার চেষ্টা করি। মনে করি এইটা হচ্ছে আমাদের নদী, তাহলে এই নদীটা কতটুকু চওড়া? এই নদীটা হচ্ছে 20 মিটার চওড়া, 20 মিটারস। এই নদীর স্রোতের বেগ ধরে নিলাম u, সেই u কত? u হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবার সাঁতারু কোন দিকে সাঁতার কাটে? এই স্রোতের সাথে 80 ডিগ্রি কোণে। তাহলে এই লম্ব বরাবর হলে তো 90 ডিগ্রি হয়, তাহলে ঠিক 90 ডিগ্রি না, সে 80 ডিগ্রি কোণে সাঁতার কাটে। তার ভ্যালুটা কত? হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে। তো এটাকে আমরা ধরে নিলাম v, v ইকুয়ালস 4 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে বের করতে হবে কত কোণে কত সময়ে সে 20 মিটার চওড়া নদীটা পার হবে। তাহলে মাঝখানে এই অ্যাঙ্গেলটা ছিল 80 ডিগ্রি। তাহলে একটা একটা করে বের করি আমরা। প্রথমত সে কত কোণে নদী পার হবে এটা আমরা বের করতে চাই। সেটা হচ্ছে ওর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এদিকে, স্রোতের বেগ হচ্ছে এদিকে। তাহলে সাঁতার যখন সাঁতার কাটবে এই দুইটা মিলে ওর একটা লব্ধি বেগ তৈরি হবে এবং সে সেই লব্ধি বেগের দিকে ওই বরাবর নদী পার হবে। তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা যেহেতু 80 আমরা জানি, তাই আমি একটু মুছে নিলাম। পাশে আমি লিখে রাখি যে এই মাঝখানের যে পুরো অ্যাঙ্গেলটা আলফা, সেটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে সাঁতারু এই কোণাকুনি বরাবর নদী পার হবে। তাহলে আবারও আমাকে কি বের করতে হবে? এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, যার নাম দিলাম আমি থিটা। তাহলে আমি আবারও tan থিটার ফর্মুলায় যাব। tan থিটা ইকুয়ালস, থিটা কার সাথে তৈরি করে? u এর সাথে। 3 আলাদা থাকবে আর অন্য পাশে আছে 4, তাহলে এখানে 4 sin 80 ডিগ্রিজ ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos 80 ডিগ্রিজ। তাহলে এখানে হচ্ছে আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারবো একটা ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে আমি tan থিটা এটাকে লিখলাম হচ্ছে 4 sin 80 divided by 3 plus 4 cos 80। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেললাম। থিটা ইকুয়ালস 46.8384 ডিগ্রি। তাহলে সাঁতারু হচ্ছে নদীর স্রোতের সাথে 46.84 ডিগ্রি এত কোণে নদীটা পার হয়ে যাবে। তাহলে এটা এতটুকু পর্যন্ত শেষ। তাহলে কত সময়ে, হ্যাঁ কত কোণে কত সময়, এই কত কোণে এটার অ্যানসারটা শেষ। তাহলে কত কোণে এটার অ্যানসারটা আমরা পেয়ে গেলাম 46.84 ডিগ্রি। এই অ্যানসারটা পাওয়া হয়ে গেল। এখন হচ্ছে কত সময়ে নদীটা পার হবে এটা আমরা বের করতে চাই। তাহলে আমরা আগের অংশটুকু একটু মুছে দেই। তাহলে আগের অংশটুকু একটু মুছে দিলাম। এই দরকার হলে আমরা এটাও মুছে দিতে পারি, ভিতরের অংশটুকু এইটুকু মুছে দিলাম। তাহলে আবার নদীটা এঁকে নিলাম, ইউ হচ্ছে এদিকে 3। এবার একটু চিন্তা করো, ইউ যে নদীর দৈর্ঘ্য বরাবর 3 মিটার পার সেকেন্ড, এটা কি নদী পার হতে সাহায্য করে? করে না কিন্তু। তারপর এই যে এখানে v ইকুয়ালস 4 মিটার পার সেকেন্ড, এই v কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 80 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে u এর কথা আমরা আপাতত একটু ভুলে যাই, যেহেতু u নদী পার হতে সাহায্য করে না, আমরা u এর কথা একটু ভুলে যাই। v সামনের দিকে কতটুকু উপাংশ তৈরি করে? এদিকে হবে হচ্ছে v cos থিটা, v cos 80। কেন? কারণ সামনের দিকে অর্থাৎ x অক্ষের সাথে v এর অ্যাঙ্গেল হচ্ছে 80, তাহলে x অক্ষ বরাবর তার উপাংশ হবে v cos 80। এইটা কি নদী পার হতে সাহায্য করে? না, এটাও করে না, এটাও সামনের দিকে নিয়ে যায়। তাহলে নদী পার হতে সাহায্য করে শুধুমাত্র উল্লম্ব উপাংশ, যার মান হচ্ছে v sin 80। তাহলে v sin 80 এটাই হচ্ছে আমাদেরকে একমাত্র নদীটা পার হতে সাহায্য করে, কারণ এটা প্রস্থ বরাবর। তাহলে এর মান কত? v এর মান হচ্ছে 4 sin 80। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো 4 sin 80। ভ্যালুটা আসে আমাদের 3.94। তাহলে এটা আসলো 3.94 মিটার পার সেকেন্ড। এইবার বাকি কাজ কিন্তু একদম সোজা। তাহলে v sin থিটা বেগে যদি সে নদী পার হয়, নদীর প্রস্থটা যদি হয় d, তাহলে সবসময় নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, এটা কিন্তু পরেও আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে d বাই v sin থিটা। এই সেম ফর্মুলাটা আমরা পরেও কাজে লাগাবো। তাহলে এবার d কত? d হচ্ছে 20
আর v sin থিটা হচ্ছে 3.94। তাহলে আমি 20 কে 3.94 দিয়ে ডিভাইড করলে চলে আসে 5.08 সেকেন্ড। তাহলে নদীটা পার হতে এই অবস্থায় 5.08 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই ছিল আমাদের 5 নাম্বার অঙ্ক। তাহলে এবার আমরা এর পরবর্তী প্রবলেমটাতে চলে যাব 6। তো যারা যারা এই ক্লাসটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে পারে এবং নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করলে এর চেয়ে জটিল জটিল প্রবলেমও সলভ হয়ে যায়। তাহলে আমি এখন এই আগের প্রবলেমগুলো সরিয়ে নিচ্ছি, এরপর আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা নিয়ে আসব। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রবলেম। এটাও আসলে সাঁতারু আর নদী সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে সেটা হচ্ছে এরকম, এখানে বলা স্রোতের বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আগের মতোই। সাঁতারু 5 মিটার পার সেকেন্ড বেগে কত কোণে সাঁতার কাটলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে, আর নদীর প্রস্থটা যদি 30 মিটার হয় তাহলে তাতে কত সময় লাগবে, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখো এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই হচ্ছে আমাদের নদীটা আর এই হচ্ছে নদীর স্রোতের বেগ u ইকুয়ালস দেয়া 3 মিটার পার সেকেন্ড। এখন একটু চিন্তা করো তো, প্রস্থ বরাবর ন্যূনতম দূরত্বে পার হওয়া, ন্যূনতম দূরত্বে পার হওয়া মানে প্রস্থ বরাবর, কারণ এই যে ঠিক প্রস্থ বরাবর একটা দাগ দিলে, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রিতে একদম লম্ব বরাবর একটা দাগ দিলে এর চেয়ে কম দূরত্বে নদী পার হওয়া সম্ভব না, আর যেভাবেই আমি নদী পার হই তার চেয়ে বেশি দূরত্ব হয়ে যায়। তাহলে আমাকে পার হতে হবে একদম সোজাসুজি পার হতে হবে। কিন্তু আমি যদি একদম সোজাসুজি রওনা দেই, আমি কিন্তু সোজাসুজি যেতে পারবো না, বিকজ আমি যদি সোজা যাওয়া শুরু করি আমার বেগটা হচ্ছে এদিকে, আর স্রোতের বেগ কোন দিকে, সামনের দিকে। তাহলে স্রোত আমাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে ফেলবে, তাহলে দেখা যাবে আমি এরকম কোন একটা রাস্তা দিয়ে নদী পার হয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এরকম কোন একটা দিকে রওনা দেই, তাহলে নদীর স্রোতের ধাক্কায় সোজা হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাহলে সেটাই আমরা বের করতে চাই। তাহলে লব্ধিটা হবে এই উল্লম্ব বরাবর, বাট আমি সাঁতার কাটবো কিন্তু এদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের v। তাহলে v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি এখানে লিখে নিলাম v ইকুয়ালস 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো আমি কি বের করতে পারি। x অক্ষ বরাবর u কত? u হচ্ছে u, আর x অক্ষ বরাবর v এর উপাংশ কত? দেখো x অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেটা হচ্ছে v cos থিটা। এখন বল, আমি যখন সোজাসুজি নদীটা পার হতে চাইবো তখন x অক্ষ বরাবর কি আমার কোনো লব্ধি বেগ থাকা চলবে? চলবে না, কারণ x অক্ষ বরাবর যদি আমার একটুও লব্ধি বেগ থাকে তাহলে আমি আস্তে আস্তে x অক্ষ বরাবর একটু একটু করে সরে যাব, সেটা তো আমি করতে দিতে পারি না। কাজেই x অক্ষ বরাবর এই দুটাকে যোগ করে যা পাবো x উপাংশ নিয়ে, সেটা অবশ্যই হতে হবে 0। তাহলে যদি 0 হয় তাহলে আমার x অক্ষ বরাবর কোনো বেগ থাকবে না, শুধুমাত্র y অক্ষ বরাবর বেগ থাকবে। তাহলে আমি সোজা y অক্ষ বরাবর নদীটা পার হয়ে যাব। তাহলে এখান থেকে দেখো থিটা ইকুয়ালস কত আসে? থিটা ইকুয়ালস আসে cos ইনভার্স, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে চলে আসবে -u/v। তাহলে এইখান থেকেই আমরা হচ্ছে থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে থিটার ভ্যালুটা বের করে ফেলি। cos ইনভার্স -3/5, তাহলে এই ভ্যালুটা চলে আসে হচ্ছে 126.9 ডিগ্রিজ। তাহলে আমরা এখান থেকে লিখে দিলাম 126.9 ডিগ্রিজ। এখন একটু দেখো, এইখানে না আমরা থিটার ভ্যালুটা বের করতে পারতাম না যদি v এর থেকে u বড় হয়ে যেত। v এর থেকে যদি u বড় হয়ে যায় তাহলে cos এর ভ্যালু -1 এর নিচে নেমে যাচ্ছে না, কিন্তু cos এর ভ্যালুটা হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে থাকতে হয়। কাজে এরকম কোন সিচুয়েশন যদি হয় যেখানে -u/v -1 এর চেয়েও ছোট, তখন আসলে আমি সাথে সাথে বলে ফেলবো যে আসলে ন্যূনতম দূরত্বে, অর্থাৎ সোজাসুজি একদম প্রস্থ বরাবর নদী পার হতে পারবেই না। অন্য যে কোনো অ্যাঙ্গেলে পারবে কিন্তু এই বরাবর পারবে না, অন্যান্য অ্যাঙ্গেলে পারবে কিন্তু এই অ্যাঙ্গেলে পারবে না। তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা পাওয়া গেল 126.9 ডিগ্রি। তাহলে এত কোণে যদি সাঁতার কাটে তাহলে সোজাসুজি পার হবে। কিন্তু এই অবস্থায় উল্লম্ব দিকে তার বেগটা কত? উল্লম্ব দিকে বেগ তো সোজা v cos থিটা, সরি v sin থিটা। তাহলে এইখান থেকে আমরা বের করে ফেলতে পারবো ওর নদী পার হতে কতক্ষণ সময় লাগবে। সেই যে আগের ফর্মুলা t ইকুয়ালস d/v sin থিটা। তাহলে d চলে আসবে এখানে, নদীর প্রস্থ 30 মিটার, তাহলে আমি এখানে লিখে দিলাম 30।
আর v sin থিটা, v sin থিটা হচ্ছে v ছিল 5 আর sin থিটা sin 126.9। তাহলে এটা আমি একটা ক্যালকুলেটরে বসিয়ে দেই, তাহলে 30 ডিভাইডেড বাই 5 sin 126.9, তাহলে যে রেজাল্টটা চলে আসে সেটা হচ্ছে 7.5 সেকেন্ডস। 7.5 সেকেন্ডস, তাহলে 7.5 সেকেন্ডে সে আসলে এই নদীটা পার হয়ে যাবে। তাহলে এটা ছিল ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য একটা প্রবলেম। তাহলে এটা আমরা এখন মুছে নিচ্ছি। যদি কোনো পয়েন্ট তোমার কাছে মিসিং মনে হয়, তুমি চাইলে পরে এই ভিডিওটা রিওয়াইন্ড করে ওই অংশটা আবারও দেখে নিতে পারো। তাহলে আমরা এর পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটাও আসলে নদী পার হওয়া সংক্রান্তই আরেকটা প্রবলেম। তাহলে এটা আমি এটা নিচ্ছি, এই ব্যাস। তাহলে এই প্রবলেমটা দেখো, এখানে বলা 20 মিটার চওড়া নদীর স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। ন্যূনতম 3 সেকেন্ড সময়ে নদী পার হতে পারলে সাঁতারু ন্যূনতম দূরত্বে কতক্ষণে নদী পার হতে পারবে। তার মানে ন্যূনতম সময়টা দেওয়া, ন্যূনতম দূরত্বটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে। তাহলে একটু দেখো, আমরা একটু একটু করে এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে 20 মিটার চওড়া একটা নদী, তাহলে এই হচ্ছে আমার নদী, এই নদীটা হচ্ছে 20 মিটার চওড়া। তো বলা স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে আগের মতো u = 3 মিটার পার সেকেন্ড আমি বসিয়ে দিলাম। এবার ন্যূনতম সময়ে নদী পার হওয়া বলতে কি বোঝায়? ন্যূনতম সময়ে কিভাবে আমি নদী পার হব, সেটা হচ্ছে আমার যতটুকু বেগ তার সবটুকুই যদি আমি নদীর প্রস্থ বরাবর দিয়ে দেই, নদীর দৈর্ঘ্য বরাবর না দেই, তাহলে আমার সবটুকু বেগ দিয়েই আমি নদীর প্রস্থ বরাবর নদীটা দ্রুত পার হয়ে যাব। তার মানে আমাকে অবশ্যই সাঁতার কাটতে হবে নদীর স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। v থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে v = আমাদের এখানে কত? v হচ্ছে আমাদের এখানে দেয়া নেই, সেটা আমরা বের করে নিব। ওকে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে। কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটলেই কি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে পার হব? তা কিন্তু না। আমি সাঁতার কাটবো এই বরাবর, তাহলে আমার উল্লম্ব ভেক্টর v এই বরাবর থাকবে, কিন্তু নদীর স্রোত তো আমাকে ধাক্কা দিবে এদিকে। কাজেই আমি কিন্তু আসলে পার হব কোনাকুনি, এরকম কোনাকুনি পার হব। তবে সামনের দিকে, অর্থাৎ এই নদীর দৈর্ঘ্য বরাবর আমি যাচ্ছি হচ্ছে নদীর স্রোতের বেগের কারণে, সেটার উপর আমার কোনো হাত নেই, বাট আমি পার হচ্ছে কিন্তু সম্পূর্ণ আমার বেগ দিয়ে। তাই এখানে যেহেতু মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কাজেই আমরা যদি লিখি ন্যূনতম সময় t মিনিমাম ইকুয়ালস, এমনিতে নদী পার হওয়ার সময়ের সূত্র কি ছিল? সূত্র ছিল d/v sin থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকেও আমরা এটা বের করতে পারতাম যে d তো কনস্ট্যান্ট, v তো কনস্ট্যান্ট, তাহলে এটা মিনিমাম হবে যদি sin থিটা ম্যাক্সিমাম হয়। sin থিটা ম্যাক্সিমাম হয় 90 ডিগ্রিতে, তাহলে 90 ডিগ্রিতে sin থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা সরিয়ে দিলে আমি পাচ্ছি d/v। তাহলে t মিনিমাম হচ্ছে d/v। ন্যূনতম সময় আসলেই চোখ বন্ধ করে তুমি এটা লিখে দিতে পারো d/v। তাহলে এইবার আসি আমাদের প্রশ্নে। সেই ন্যূনতম সময়টাই দেওয়া 3 সেকেন্ড, কিন্তু v নাই আমাদের কাছে, কিন্তু d 20 মিটারস। তাহলে এখান থেকে আমরা বের করে নিব v = d/t। তাহলে d কত ছিল 20, t কত ছিল 3, তাহলে আমি এটাকে ভাগ করলে পেয়ে যাচ্ছি 6.67। তাহলে 20 ডিভাইডেড বাই 3 6.67, তাহলে এই হচ্ছে আমার ন্যূনতম সময়। তাহলে এটা আমি বের করে নিলাম। তাহলে বেগ, এটা ন্যূনতম সময় বসিয়ে দিয়ে আমি বেগ বের করে নিলাম 6.67 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বেগটা বের করা হয়ে গেল। তাহলে বেগ বের করে ফেললে পরের অংশটা আমি করতে পারবো কিনা? পরের অংশটা হচ্ছে ন্যূনতম দূরত্বে কতক্ষণে নদী পার হবে। তাহলে এইবার আমি ঠিক এর আগের প্রবলেমটার মতো করে অ্যাঙ্গেলটা বের করে ফেলবো। ঠিক আগের প্রবলেমটায় যেটা ছিল যত কোণে সাঁতার কাটলে ন্যূনতম দূরত্বে পার হতে পারতো, সেই অ্যাঙ্গেলটা আগে বের করে নিই। তাহলে ধরা যাক এইভাবে সাঁতার কাটলে সে হচ্ছে কি করতে পারে, এইভাবে সাঁতার কাটলে সে হচ্ছে ন্যূনতম দূরত্বে পার হতে পারে। তাই আগের ফর্মুলা ইউজ করি, থিটা ইকুয়ালস cos ইনভার্স মাইনাস u/v। তো সেটা যদি আমরা বসাই, শিফট cos ইনভার্স, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস u, u হচ্ছে 3 আর v হচ্ছে 6.67। তাহলে এটা বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি 116.73 ডিগ্রি। তাহলে এইবার এখন সময় লাগবে কত? t ইকুয়ালস d/v sin থিটা, সেই যে আগের সূত্র। তাহলে এখানে নদীর প্রস্থ 20 আর v sin থিটা হচ্ছে 6.67
ইনটু sin 116.73। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই 20 ডিভাইডেড বাই 6.67 sin 116.73, তাহলে এটা বসিয়ে দিলে কাজ শেষ। আমরা পেয়ে যাচ্ছি 3.36 অ্যাকচুয়ালি 3.36 সেকেন্ডস। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যানসার হচ্ছে 3.36 সেকেন্ডস। তাহলে এই পর্যন্ত আমাদের করা হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের 7 নাম্বার প্রবলেম। এরপরে আমি পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। তো এর পরবর্তী প্রবলেমটা যেটা নিয়ে সেটা হচ্ছে আরো একটি নদীর প্রবলেম। তো আমি এটা আগে সরিয়ে নেই। তো এরপরে যে প্রবলেমটা সেটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। সেটা হচ্ছে দেখো 30 মিটার চওড়া একটি নদীর দুই পারে মুখোমুখি এক ব্যক্তি ও একটি নৌকা। তাহলে ব্যক্তি স্রোতের বিপরীত দিকে পার ধরে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। একই সাথে নৌকা অপর পার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেয়। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। নৌকা কোন দিকে রওনা হলে পার হওয়া মাত্রই ব্যক্তিকে ধরতে পারবে? এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখো এই পুরো সিচুয়েশনটা আমি কিভাবে কল্পনা করব। আমি ধরে নিচ্ছি এই হচ্ছে আমার নদী, এই রকম। তাহলে এখানে x অক্ষ বরাবর নদীর বেগ u হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক এইখানে একটা নৌকা, এই জায়গাটায় একটা নৌকা, তার ঠিক অপর পারে মুখোমুখি মানে একদম ঠিক অপর পারে এইখানে একজন ব্যক্তি। তো আমরা ব্যক্তিকে ধরে নিচ্ছি b। তো আর নৌকার বেগটাকে আমরা ধরে নিব p, পরে ধরবো। তাহলে এই হচ্ছে b। তাহলে ব্যক্তি কি করে? স্রোতের বিপরীত দিকে দৌড়ায়। কিভাবে? পার বরাবর। তাহলে স্রোত তো এদিকে, তাহলে ব্যক্তি এই দিকে দৌড়ায় 3 মিটার পার সেকেন্ড বেগে। এবার নিচে যে নৌকাটা, সেই নৌকাটা অপর পার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেয়। প্রশ্নটা হচ্ছে নৌকা কোন দিকে রওনা দিলে পার হওয়া মাত্রই লোকটাকে ধরতে পারবে? তাহলে দেখো নৌকা যদি খুব অল্প অ্যাঙ্গেলে রওনা দেয় বা ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেয়, তাহলে লোকটা যেতে যেতে এই যে এই নৌকাটা নদী পার হতে হতে লোকটা অনেক সামনে চলে যাবে, ধরতে পারবে না। আবার যদি এরকম হয় নৌকাটা অনেক বেশি অ্যাঙ্গেলে রওনা দিল, তাহলে লোকটা যেতে যেতে নৌকা আগেই পার হয়ে বসে থাকবে, তাহলেও কাজ হবে না। এমন একটা অ্যাঙ্গেলে রওনা দিতে হবে যাতে দুইজন একই সাথে একই পয়েন্টে এসে পৌঁছায়। এই অ্যাঙ্গেলটাই আমরা বের করতে যাচ্ছি। নৌকাটা নদী পার হওয়া মাত্রই লোকটাকে ধরতে পারবে। তাহলে আমরা এখন এক কাজ করি, এই অ্যাঙ্গেলটা ধরে নিই। এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম থিটা। তাহলে এবার সবার x উপাংশগুলো যোগ করি। তাহলে দেখো এই নৌকাটা যেটা, তার ভেলোসিটি আমরা ধরে নিলাম 10, দেয়া আছে প্রশ্নে 10। তাহলে তার x অক্ষ বরাবর উপাংশ কত? x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 10 cos থিটা। আর স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 2। এইটা মিলে হতে হবে কার সমান? ব্যক্তির সমান। তো ব্যক্তির সমান হয়ে গেলে যেটা হবে, ঠিক একইভাবে সে ব্যক্তির সাথে সাথে একই তালে তালে নদী পার হতে থাকবে। ব্যক্তি যতটুকু যাবে নৌকা ততটুকু যাবে x অক্ষ বরাবর, তাহলে পার হওয়া মাত্র ধরে ফেলবে। তাহলে এই যোগফলটা হতে হবে ব্যক্তির বেগের সমান। এখন ব্যক্তির বেগটা কি x অক্ষের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ দিকে। কত? 3। তাহলে এখানে আমরা লিখব -3। তাহলে এইখান থেকে আসলে বের হয়ে আসবে থিটার ভ্যালুটা কত। তাহলে থিটার ভ্যালু আসবে cos ইনভার্স, আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, এটাকে ওই পাশে নিয়ে গেলে কত আসবে? -2, তাহলে -5 ডিভাইডেড বাই 10। তাহলে -5/10, বা আমরা বলতে পারি cos ইনভার্স -half। তাহলে cos ইনভার্স -half কত? cos ইনভার্স -half হচ্ছে 120 ডিগ্রি। তাহলে cos ইনভার্স -half সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস চলে আসলো 120 ডিগ্রি। এই তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, যে কোন দিকে রওনা হলে পার হওয়া মাত্রই ব্যক্তিকে ধরতে পারবে। তাহলে অ্যানসারটা হচ্ছে যদি স্রোতের সাথে 120 ডিগ্রিতে রওনা দেয়, তাহলে সে নদী পার হওয়া মাত্রই লোকটাকে ধরতে পারবে। তাহলে এরকম প্রশ্ন চাইলে আসতে পারে। তাহলে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি পার হওয়া মাত্রই লোকটাকে ধরতে হয়, তাহলে মূল মুখ্য ব্যাপারটা ছিল হচ্ছে এই নৌকাটার x অক্ষ বরাবর বেগ এই ব্যক্তির x অক্ষ বরাবর বেগের সমান হতে হবে। তাহলে নৌকার x অক্ষ বরাবর বেগ কত? আমরা x অক্ষের সাথে যদি থিটা নেই, তাহলে সেটা হচ্ছে
10 cos থিটা। আর নৌকাটা যেহেতু পানিতে, সেই স্রোতের বেগটা তো যোগ হয়ে যাবেই, সেটা x অক্ষ বরাবরই ছিল, তাই 10 cos থিটা + 2 ইকুয়ালস ব্যক্তির বেগ ছিল বিপরীত দিকে 3, তাই -3। তাহলে সেখান থেকেই এটা চলে আসে। তাহলে আমরা হচ্ছে এই পর্যন্ত করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রবলেমটা ছিল। এরপরে আমরা আমাদের 9 নাম্বার প্রবলেমটাতে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো করলাম সেগুলো সবগুলোর মধ্যেই কিন্তু কোনো না কোনো ভাবে ভেক্টরের উপাংশ জিনিসটা কাজে লাগে। তারপরে কি কাজে লাগে? ভেক্টরের যোজন বিয়োজন এই জিনিসগুলো কাজে লাগে। ভেক্টর কিভাবে আমরা যোগ করব, ভেক্টর কিভাবে বিয়োগ করব, এই জিনিসগুলো কাজে লাগে। তো ভেক্টরকে আমরা যে ফরম্যাটে দেখে আসলাম, এই ফরম্যাটে যোগ বিয়োগ করাই যায়। আবার কোন ভেক্টরকে আমরা আয়ত একক ভেক্টর i j k এদের মাধ্যমেও তো প্রকাশ করতে পারি, তখন কিন্তু যোগ বিয়োগ আরো সোজা, সরাসরি যোগ বিয়োগ করলেই হয়। তাহলে আমরা এখন 8 নাম্বার প্রবলেমটা সরিয়ে নিচ্ছি, আমরা এখন 9 নাম্বার প্রবলেমে যাব। তাহলে এই হচ্ছে আমাদের 9 নাম্বার প্রবলেম। 9 নাম্বার প্রবলেমটা দেখো। 9 নাম্বার প্রবলেমে ডট গুণন এবং ক্রস গুণন এই দুটো জিনিস ইনভলভ। তাহলে দেখো, এখানে দুইটা ভেক্টরকে আয়ত একক ভেক্টর i j k দিয়ে প্রকাশ করা। তাহলে আমি শুরুতে একটু লিখে নেই যে i j k দিয়ে যদি লিখি, a কে ধর আমি লিখলাম ax i ay j plus az k, আর b কে আমরা লিখলাম bx i by j plus bz k। তাহলে আমাকে কেউ যদি বলে a ডট b এটার মান কত, তখন আমি লিখে ফেলবো ax bx plus ay by plus az bz। আর যদি আমাকে কেউ বলে a ক্রস b এটার মান কত, তাহলে a ক্রস b আসলে আরেকটা ভেক্টর আসবে। এটা যেমন স্কেলার আসলো, সেটা আরেকটা ভেক্টর আসবে, সেটা একটা নির্ণায়ক দিয়ে আসবে। i j কে আমাকে এখানে লিখতে হবে ax ay az, এবং এখানে লিখতে হবে bx by bz। তাহলে এইটুকু আমরা করলে আমরা পেয়ে যাব হচ্ছে a ডট b কত আর a ক্রস b কত। এবার আরেকটা জিনিস একটু বলে দেই। a ডট b এর মান হচ্ছে a এর মান b এর মান ইনটু cos থিটা। অর্থাৎ a আর b এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেটাকে আমরা লিখতে পারি a b cos থিটা ইকুয়ালস a ডট b। তাহলে এইখান থেকে কিন্তু আমরা একটা চমৎকার জিনিস করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাকে যদি দুইটা ভেক্টর দিয়ে দেয়, তাহলে ডট গুণন করে সেখান থেকে আমি চাইলে এদের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তাহলে cos থিটা ইকুয়ালস আমরা লিখতে পারবো a ডট b বাই ab। তাহলে যে কোনো দুইটা ভেক্টর যদি i j কে ফরম্যাটে দিয়ে দেয়, আমরা চট করে এই ক্যালকুলেশনটা করে cos থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো, দেন সেখান থেকে থিটা অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবো। যেখানে a ডট b বের করব এই সূত্র দিয়ে, আর a এর মান b এর মান ম্যাগনিটিউড এগুলো বের করব হচ্ছে, যেমন a এর মান √ax² + ay² + az² এইভাবে বের করব। তাহলে এরকম করে বের করে আমরা এটা শেষ করে ফেলতে পারি। আবার a ক্রস b যেটা, সেটার মান হচ্ছে a b sin থিটা। কিন্তু এটা যেহেতু একটা ভেক্টর, তাই একটা একক ভেক্টর দিয়ে দিকটা বুঝিয়ে দিতে হয়। যেমন এটা যদি হয় আমাদের a ভেক্টর আর এটা যদি হয় আমাদের b ভেক্টর, এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হচ্ছে এটা। তাহলে a ক্রস b এর ডিরেকশন হবে ডান হাতের 4 আঙ্গুল a থেকে b এর দিকে ঘোরালে বুড়ো আঙ্গুল যেদিকে আসে, তাহলে a ক্রস b এর দিক হচ্ছে এদিকে। কিন্তু আমি যদি বলতাম b ক্রস a, তাহলে মানটা সেম থাকতো, কিন্তু b থেকে a এর দিকে আমি 4 আঙ্গুল ঘোরাতাম, অর্থাৎ তখন b ক্রস a হতো বোর্ডের ভিতরের দিকে। তাহলে a ক্রস b হচ্ছে বোর্ডের বাইরের দিকে, আর b ক্রস a হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। এখন এই আলোচনাটা খুবই সাধারণ লাগলেও যখন অন্যান্য চ্যাপ্টারে আমরা যাব, তখন এই কাজগুলো আমাদেরকে অহরহ করতে হবে। যেমন আমি যখন কাজ হিসেব করব, তখন কিন্তু আমাকে অহরহ ডট প্রোডাক্ট বের করতে হবে, ডট গুণ করতে হবে। যখন আমি টর্ক বের করব কোথাও, তখন কিন্তু আমাকে ক্রস গুণ করতে হবে। আমি যখন ম্যাগনেটিক ফোর্স বের করব, তখন কিন্তু ক্রস গুণ করতে হবে। তাই কাজেই কোনটাকে কার সাথে ক্রস করলে দিক কোন দিকে হয়, সেই আলোচনাটা তখন খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তাই আগে থেকে এটা আমরা জেনে নিচ্ছি। এবার আমরা আমাদের অঙ্কে যাই। একটা জিনিস খেয়াল করো, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, থিটাটা 90 ডিগ্রি হয়ে যায়। cos 90 তো 0, তাহলে ডট গুণন 0 চলে আসে। আর দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে sin থিটা 0 হয়ে যায়। কারণ সমান্তরাল মানে হয় দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, যে দুই ক্ষেত্রে sin থিটাটা হয়ে যায় 0। তাহলে এইবার আমাদের প্রশ্নটাতে একটু তাকাই। দুইটা ভেক্টর দেয়া, বলা যে m এর মান কত হলে a আর b ভেক্টর লম্ব হবে, আর আরেকটা হচ্ছে m এর মান কত হলে a আর b ভেক্টর সমান্তরাল হবে। তাহলে প্রথমটা আমরা চেক করতে পারি ডট গুণন করে।
যদি ডট গুণন করে 0 আসে তার মানে হচ্ছে দুইটা ভেক্টর লম্ব, আর নিচেরটা চেক করতে পারি ক্রস গুণন করে, যদি দুইটা ভেক্টর ক্রস গুণন করলে 0 আসে তার মানে ওই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল ছিল। তাহলে একটা একটা করে আসি। এক নাম্বার, তাহলে এই দুটোকে ডট গুণন করে 0 আসলেই এরা লম্ব, তাহলে ডট গুণন করি। তাহলে x অক্ষের সহগ কত 2 আর y অক্ষের সহগ কত, সরি b এর x অক্ষের সহগ কত 4, তাহলে এটার সাথে এটা গুণ করব, তাহলে আমাদের আসবে 8। তারপরে একই ভাবে j এর সহগগুলো আমরা করব, তাহলে এখানে 1 + 2 তাহলে 2, আর k এর সহগ -1 এখানে হচ্ছে +m তাহলে -m, তাহলে এইটা ইকুয়ালস হতে হবে 0। তাহলে এটা ইকুয়াল 0 হওয়া মানে a ডট b 0 হওয়া, এটাই হচ্ছে আমাদের a ডট b। তাহলে এইখান থেকে আমরা m এর ভ্যালু বের করে ফেলতে পারি। আমরা m টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে m ইকুয়ালস আসে 10। তাহলে m যদি 10 হয় তাহলে a আর b পরস্পর লম্ব, তার মানে হচ্ছে a b লম্ব হবে। তাহলে ডট প্রোডাক্টকে 0 করে দিয়ে আমরা লম্ব কিনা বা লম্ব হওয়ার শর্তটা বের করে ফেলতে পারি। যদি দুইটা ভেক্টর সব দেওয়াই থাকে তখন ডট করে যদি 0 আসে তাহলে আমরা বলবো তারা পরস্পর লম্ব। আর এবারে 2 নম্বরে আসি। 2 নাম্বার হচ্ছে দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে তারা সমান্তরাল। তাহলে a ছিল 2i + j - k আর b ছিল হচ্ছে 4i + 2j + mk। এই তো আমরা এখন এইটাকে পুরোটাকে চাইলে ধরে ক্রস গুণন করতে পারি, করে 0 বানিয়ে সেখান থেকে m বের করতে পারি, অথবা আরেকটা শর্টকাট মেথড ইউজ করতে পারি। সেটা হচ্ছে i j k এর সহগগুলো যদি একদম ঠিক ঠিক সমান অনুপাতে থাকে তিনটাই, তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল হয়। যেমন এখানে এই i এর যে সহগ সেটা কত কত 2/4, তারপর j এর যে সহগ সেটা কত 1/2। এই অনুপাত দুইটা কি সমান? হ্যাঁ, এটাও হাফ এটাও হাফ, তাহলে এই পরবর্তী অনুপাতটাও হাফ হতে হবে। তাহলে এটা হচ্ছে -1/m। তাহলে -1/m ইকুয়ালস যদি হাফ হয় তাহলে m ইকুয়ালস কত দেখো, তাহলে m ইকুয়ালস কত আমরা বের করে ফেলি। তাহলে m এখানে যাবে 2 এখানে যাবে, তাহলে m ইকুয়ালস আসবে -2। তার মানে হচ্ছে m এর ভ্যালু -2 হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়ে যাবে। তাহলে এরকম করে আমরা সহজেই সমান্তরাল কিনা চেক করে ফেলতে পারি। তবে একটা কথা, যদি এরকম হতো এইখানে 2 না থেকে 3 থাকতো তাহলে প্রথম অনুপাতটাই কিন্তু সমান হতো না। কাজেই পরের অনুপাতটা যাই হোক না কেন এই দুইটাকে তো আমি সমান করতে পারবো না, কাজেই তখন m এর কোনো মান দিয়েই এই দুইটা ভেক্টরকে আর সমান্তরাল বানানো যাবে না। তাহলে এটা হচ্ছে লক্ষ্য করার বিষয়। তাহলে আমরা এর পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি 9 থেকে 10 এ। আমাদের 10 নম্বর প্রবলেমটা হচ্ছে এটা। দেখো প্রবলেমটাতে বলা একটি তড়িৎ দ্বিপোল বা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি জিনিস? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে এমন একটা জিনিস, এখানে একটা প্লাস কিউ পজিটিভ চার্জ থাকে এবং ঠিক নির্দিষ্ট একটা দূরত্বটাকে আমরা ধরি 2l, এতটুকু দূরত্বে আরেকটা মাইনাস কিউ চার্জ থাকে, সম পরিমাণ বিপরীতধর্মী চার্জ, এটাই হচ্ছে একটা ডাইপোল। তাহলে এই ডাইপোলটা যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্রে থাকে তাহলে ডাইপোলের অক্ষ বা অ্যাক্সিস তড়িৎ ক্ষেত্রের সাথে কত কোণে থাকলে টর্ক সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা ছবি এঁকে নিই। তাহলে আমরা ধরে নেই এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র E, ইলেকট্রিক ফিল্ড E। তাহলে এবার আমরা এখানে একটা ডাইপোল রাখি, ধরা যাক ডাইপোলটা হচ্ছে এইটা, এই যে আমাদের ডাইপোল। তাহলে ডাইপোলের এটা হচ্ছে আমাদের প্লাস কিউ আর এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। তো আমরা জানি পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন দিকে বল অনুভব করে? সে বল অনুভব করে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে, তাহলে সে এই দিকে একটা বল অনুভব করবে F, সেই F এর মান হচ্ছে EQ। আর মাইনাস চার্জ কোন দিকে বল অনুভব করে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে আমরা দেখতে পাবো এই মাইনাস কিউ কে এই তড়িৎ ক্ষেত্র এই দিকে একটা বল প্রয়োগ করবে যার মানও সেম F, কারণ এখানে চার্জের মান যা এখানে চার্জের মান তাই, তড়িৎ ক্ষেত্রের মান যা তড়িৎ ক্ষেত্রের মান তাই। তাহলে বল সমমুখী সমান এবং বিপরীতমুখী, তাহলে একটা বল সামনের দিকে আর একটা বল পিছনের দিকে। তাহলে এইবার ধরা যাক এটা হচ্ছে তার মধ্যবিন্দু, মাঝখানের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা এই নিচের অংশটুকুর জন্য একবার টর্ক বের করব
উপরের অংশটুকুর জন্য একবার টর্ক বের করব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে L। তাহলে টর্ক বের করে কিভাবে? টর্ক বের করার ফর্মুলা হচ্ছে R ক্রস F। তাহলে R হচ্ছে যে বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতে পারবে সেখান থেকে দূরত্বটা। তাহলে এখান থেকে দূরত্ব কত? L। তাহলে L এর ডিরেকশন কোন দিকে? L এর ডিরেকশন হচ্ছে এদিকে। L এর ডিরেকশনটা হচ্ছে এদিকে। তাহলে L আর F এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত? এইটা। তাহলে এখানে টর্ক কতটুকু তৈরি হবে? এখানে টর্ক তৈরি হবে হচ্ছে L ক্রস F। তাহলে এই উপরের অংশে এই যে L, আমি এই কিউটা একটু মুছে দিচ্ছি। তাহলে এই যে L এর ডিরেকশন এইটা, L এর ডিরেকশন হচ্ছে এইটা, আর F এর ডিরেকশন হচ্ছে এইটা। তাহলে টর্ক টাউ ইকুয়ালস ছিল R ক্রস F, এরকম ছিল। তাহলে এখানে R এর জায়গা হচ্ছে L, L এর দিক এদিকে, F এর দিক এদিকে। তাহলে টর্ক কোন দিকে হবে? তাহলে R ক্রস F বা L ক্রস F, তাহলে L থেকে F এর দিকে, এরকম করে বোর্ডের ভিতরের দিকে। এটা হচ্ছে টর্কের ডিরেকশন। আর এই নিচের জন্য করলেও আমরা সেম জিনিস পাবো। এই নিচের জন্য যদি আমরা করি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের L। তাহলে এইবার Lটা কিভাবে? Lটা হচ্ছে এদিকে, এদিক বরাবর হচ্ছে L, আর মাঝখানে অ্যাঙ্গেল। তাহলে এইবার যদি আমরা চিন্তা করি L ক্রস F, L ক্রস F এইবারও বোর্ডের ভিতরের দিকে আসে। তাহলে দুইবারই বোর্ডের ভিতরের দিকে আসে। দুইবারই যদি বোর্ডের ভিতরের দিকে আসে, দুইটাকে যোগ করলে আমরা টোটালটা পেয়ে যাই। তাহলে এইদিকে যেটা আসবে L ক্রস F, সেটা আসবে L F sin থিটা এই উপরের অংশে। নিচের অংশেও তাই, L F sin থিটা এটা। তাহলে দুইটা টর্ক যেহেতু একই দিকে, তাই যোগ করে আমি এইটার সাথে এটা যোগ করে নিয়ে আসতে পারি টুয়াইস LF sin থিটা। এই হচ্ছে এই ডাইপোলটার উপরে বা তড়িৎ দ্বিমেরুর উপরে টোটাল টর্ক। যদি এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতে ইচ্ছে না করে, আরেকভাবে এই জিনিসটা বলা যায়। সেটা হচ্ছে এই যে বলের দিক কোনটা? এই দিক আর এই দিক বরাবর না, দুইটা বল সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি এরকম বিপরীতমুখী বল থাকে, তাহলে যে কোনো একটা বল নিতে হয় আর ওই দুইটা বলের মধ্যবর্তী লম্ব দূরত্বটা নিতে হয়। তাহলে এই টোটাল দূরত্বটা ছিল টুয়াইস L, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে লম্ব দূরত্বটা হবে টুয়াইস L sin থিটা। তাহলে টুয়াইস L sin থিটা ইনটু F, এই হচ্ছে টর্ক। এইভাবেও চাইলে চিন্তা করা যায়, তো আমি দুটোই বলে দিলাম। তাহলে এই হচ্ছে আমার টর্ক, এই হচ্ছে আমার টর্কের মান। তাহলে এখন দেখে দেখে বলা যাবে না যে টর্ক কখন সর্বোচ্চ হবে, টর্ক কখন সর্বনিম্ন হবে, কারণ এখানে টুয়াইস L F কনস্ট্যান্ট। তাহলে টাউ নির্ভর করে, টর্ক নির্ভর করে শুধুমাত্র থিটার উপরে। থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এরকম, তখন টর্ক সর্বোচ্চ। আর থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তখন হচ্ছে টর্কটা সর্বনিম্ন। তো আমরা এই ক্ষেত্রে বলে দিতে পারি যে টর্ক সর্বোচ্চ হওয়ার জন্য হচ্ছে 90 ডিগ্রি হতে হবে, আর সর্বনিম্ন হওয়ার জন্য 0 ডিগ্রি হতে হবে। চাইলে 180 ডিগ্রিও হতে পারে, তখনও সর্বনিম্ন হবে। তো এই দুইটা কেসে হচ্ছে টর্ক সর্বোচ্চ আর সর্বনিম্ন হয়। তাহলে টর্ক বের করার পার্টটা যদি কেউ একটু গুগলেট করে ফেলে থাকো বা একটু স্কিপ করে গিয়ে থাকো, চাইলে পরে আবার তুমি এটা রিওয়াইন্ড করে দেখতে পারবে। তাহলে এই ছিল আমাদের 10 নম্বর প্রবলেম। তো এবার আমি হচ্ছে আমাদের 11 নম্বর প্রবলেমটাতে যাব। তাহলে এই 10 নম্বর প্রবলেমটা আমি সরিয়ে নিচ্ছি। নেক্সট আমার 11 নম্বর প্রবলেম হচ্ছে এটা। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড নিচ্ছি আমরা। P হচ্ছে একটা স্কেলার ফিল্ড। তো এই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করব আমরা। তো গ্রেডিয়েন্ট নির্ণয় করা মানে কি? স্কেলার ফিল্ড বলতে বোঝায় যদি আমরা একটা ধরো একটা স্পেস নিলাম, সেট অফ পয়েন্টস, তাহলে ওই জায়গায় আমরা যদি কোন একটা ফিজিক্যাল প্যারামিটারকে একটা স্কেলার রাশি দিয়ে প্রকাশ করি। যেমন খুব সাধারণভাবে বলতে গেলে আমরা এখন যে রুমে, এই রুমের বিভিন্ন পয়েন্টের তাপমাত্রাকে যদি আমরা এরকম একটা রাশি দিয়ে প্রকাশ করি, তো সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। তাহলে এবার তার গ্রেডিয়েন্ট বের করা মানে কি? গ্রেডিয়েন্ট বের করা মানে হচ্ছে কোন দিকে বৃদ্ধির হার সর্বোচ্চ এবং কত সেটা বের করা। তাহলে ধরা যাক এরকম, ধরো t ইকুয়ালস আমরা লিখলাম x y স্কয়ার z কিউব। এটা আমরা গ্রেডিয়েন্ট বের করতে চাই। তাহলে আমরা লিখব গ্রেড t বা গ্রেডিয়েন্ট অফ t। এটার ফর্মুলাটা হচ্ছে ন্যাবলা t। তাহলে এই ন্যাবলা জিনিসটা কি? ন্যাবলাটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এটা হচ্ছে এরকম ডেল্টা ডেল্টা x i প্লাস ডেল্টা ডেল্টা y j ডেল্টা ডেল্টা z k ইনটু t। তাহলে এটা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম ডেল্টা ডেল্টা x x
y স্কয়ার z কিউব i প্লাস ডেল্টা ডেল্টা y x y স্কয়ার z কিউব j প্লাস ডেল্টা ডেল্টা z x y স্কয়ার z কিউব k। এই হচ্ছে আমি পাচ্ছি। তাহলে এখন আমাকে এই কাজটা করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়, x এর সাপেক্ষে আমি যখন ডিফারেন্সিয়েট করব, বাকিদেরকে আমি ধ্রুবক ধরব। তাহলে এখানে y স্কয়ার z কিউব ধ্রুবক, তাহলে x এর রেসপেক্টে x করলে শুধুমাত্র y স্কয়ার z কিউব i এটা থাকে। এরপর y এর সাপেক্ষে যখন করব, x আর z হচ্ছে ধ্রুবক, তাহলে আসে 2x y z কিউব j। তারপর যেটা আসে সেটা হচ্ছে z এর রেসপেক্টে যদি করি, তাহলে thrice x y স্কয়ার z স্কয়ার k। তাহলে যেটা বের হয়ে আসলো সেটাই গ্রেডিয়েন্ট অফ t। তাহলে আমরা t এর গ্রেডিয়েন্ট বের করে ফেললাম। তাহলে এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে যদি আমরা এই ভেক্টরটার মান নির্ণয় করি, সেটা নিশ্চয়ই একটা দিক বোঝাবে। সেই দিকে কেউ যদি চলে তাহলে তাপমাত্রা সবচেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাহলে এবার আমরা এটা একটু টেস্ট করে দেখি। সেটা হচ্ছে আমরা একটা পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করে দেখি। যেমন প্রশ্নে এরকম একটা পয়েন্টের কথা বলা, প্রশ্নে বলা আমরা যদি a একটা পয়েন্টে দাঁড়াই, a, সেই a পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 2 3, তাহলে সেখানে গ্রেডিয়েন্ট কত? তাহলে আমি লিখব গ্রেডিয়েন্ট অফ t at 0 2 3 ইকুয়ালস, এবার ভ্যালু বসাই। প্রথমটাতে x নেই, তাহলে 2 আর 3 বসাতে হবে। তাহলে 2 স্কয়ার হচ্ছে 4 আর 3 কিউব হচ্ছে 27 i প্লাস এখানে x দেখা যাচ্ছে, তাহলে x তো 0, তাহলে x আমাকে আর বসাতে হবে না। এখানে থার্ড টার্মটাতেও x দেখা যাচ্ছে, x তো 0 আর বসাতে হবে না। তাহলে শেষ পর্যন্ত আমি পেয়ে যাচ্ছি 4 * 27 * i, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে 4 * 27 = 108, তাহলে 108 i। এই কথাটার মানে হচ্ছে কেউ যদি এই 0 2 3 পয়েন্টে গিয়ে দাঁড়ায়, এই ফিল্ডের ভিতরে যদি 0 2 3 পয়েন্টে গিয়ে দাঁড়ায়, সেখান থেকে i বরাবর যদি কেউ যায়, তাহলে সবচেয়ে তাড়াতাড়ি তাপমাত্রাটা বৃদ্ধি পেতে দেখবে। আর তাপমাত্রা প্রতি এককে বৃদ্ধি পাবে হচ্ছে ওই পয়েন্টে 108 করে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের মিনিং। তাহলে এইভাবে আমরা চাইলে গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারি এবং সেখান থেকে কোনো একটা পয়েন্টের গ্রেডিয়েন্টটাও বের করে ফেলতে পারি। তাহলে দেখো, গ্রেডিয়েন্ট কিন্তু বের করা যায় একটা স্কেলার ফিল্ডের, বাট গ্রেডিয়েন্ট নিজে একটা ভেক্টর রাশি। এরপর আমরা পরবর্তী যে প্রবলেমটাতে যাচ্ছি সেটা হচ্ছে কার্ল এবং ডাইভারজেন্স বের করা। চাইলে আমরা এখন কার্ল এবং ডাইভারজেন্স বের করতে পারি। তাহলে এই প্রবলেমটাতে আমি আরেকটা ফিল্ড নিচ্ছি, কিন্তু সেটা একটা ভেক্টর ফিল্ড। আমি কিভাবে বুঝলাম ভেক্টর ফিল্ড? কারণ i j কে উপস্থিত এর মধ্যে। তাহলে এবার ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স বের করব। ডাইভারজেন্স মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে কোন একটা ফিল্ডে কোন একটা পয়েন্টে যদি ধরা যায় ইনকামিং এর চেয়ে আউটকামিং বেশি, তাহলে সেটা আমরা বলতে পারি ডাইভারজেন্ট। যেমন খুব সহজভাবে যদি বলি, ধরা যাক এখানে আমি ছোট একটা বক্স কল্পনা করলাম। এই রুমের মধ্যে যে বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসের বেগটা হচ্ছে আমি ধরে নিলাম v এই ফিল্ড দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে এই বক্সে বাতাস যতটুকু ঢুকে তার চেয়ে যদি বেশি বের হয়ে যায়, তাহলে আমি বলতে পারি না যে এই বক্সে যতটুকু পরিমাণ বাতাস ঢুকে তার চেয়ে বেশি পরিমাণ বাতাস যদি বের হয়ে যায়, তাহলে বক্স থেকে বাতাস ছড়িয়ে পড়ছে। তাহলে বক্সে এই বাতাস চলাচলের হার বা বাতাস চলাচলের পরিমাণ, সেটাকে যদি আমরা v দিয়ে প্রকাশ করি, তাহলে হচ্ছে ওই বক্স থেকে বাতাস ছড়িয়ে পড়ার হারটাকে আমরা বলতেছি যে ডাইভারজেন্স। আর যদি আমরা এরকম করে চিন্তা করি যে বক্সে যতটুকু বাতাস আসে তার চেয়ে বেশি বের হয় না বা তার চেয়ে কম বের হয়, তাহলে উল্টা করে বলা যায় না যে ওই বক্সে বাতাসের জড়ো হচ্ছে, তার সেটাকে আমরা বলবো হচ্ছে কনভার্জেন্স বা নেগেটিভ ডাইভারজেন্স। আর যদি কোনোটাই না হয়, যতটুকু ঢুকে ততটুকু বের হয়ে যায়, তখন হচ্ছে জিরো ডাইভারজেন্স বলা হয়। তো জিরো ডাইভারজেন্স বললে সেটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সলিনয়েডাল। তো তখন আমরা হচ্ছে ডাইভারজেন্সটা বের করতে পারি এইভাবে। তাহলে ডাইভারজেন্স বের করার জন্য ফর্মুলা হচ্ছে ডাইভারজেন্স অফ v ইকুয়ালস এই ন্যাবলা ডট v। ডট করলে হচ্ছে ডাইভারজেন্সটা বের হয়ে যায়। তাহলে ডাইভারজেন্সটা বের করার জন্য আমরা ডট করব। তো ন্যাবলার পরিচয় তো আমরা আগেই জানতাম। ন্যাবলার পরিচয় কি ছিল? ন্যাবলার পরিচয় ছিল হচ্ছে ডেল্টা ডেল্টা x i ডেল্টা ডেল্টা y j ডেল্টা ডেল্টা z k এরকম ছিল। তাহলে আমরা ডট করলে শুধু x এর সাথে x, y এর সাথে y, z এর সাথে z এটা গুণ করলেই হয়ে যায়। তাহলে আমরা এই কাজটাই করি। তাহলে এখানে আসবে ডেল্টা ডেল্টা x অফ x
প্লাস ডেল্টা ডেল্টা y অফ y স্কয়ার x প্লাস ডেল্টা ডেল্টা z অফ x y z। তাহলে এখান থেকে করলে কি আসে, x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1, y এর সাপেক্ষে y কে করলে হচ্ছে 2y, আর এখানে হচ্ছে একটা x থেকে যাবে, পার্শিয়ালি যেহেতু করব এটা ধ্রুবক হিসেবে কাজ করবে। z এর সাপেক্ষে করলে z চলে যাবে, শুধু x y থাকবে। তাহলে এটাই হচ্ছে ডাইভারজেন্স অফ v। তাহলে এবার এখানে যদি আমরা পয়েন্টের মান বসাই, পেয়ে যাব ওই পয়েন্টে ডাইভারজেন্সের মান কত। যদি পজিটিভ আসে তাহলে ওই পয়েন্ট থেকে ফিল্ডটা ছড়িয়ে পড়ে, আর যদি হচ্ছে এক জায়গায় এসে জড়ো হয় তার মানে হচ্ছে ওই পয়েন্টে ফিল্ডটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে সেটা এখান থেকে চাইলে বের করে ফেলা যাবে। তাহলে এই হচ্ছে ডাইভারজেন্স বের করার নিয়ম। তো এরপর আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ডাইভারজেন্স বের করা যায় একটা ভেক্টর ফিল্ডের, বাট ডাইভারজেন্স নিজে কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এবার আমরা কার্লে যেতে পারি। কার্ল যেটা করতে হয় সেটা হচ্ছে ক্রস গুণন করতে হয়, ক্রস গুণন করলে কার্লটা পাওয়া যায়। তাহলে আমরা এখন সেটাই করব। আমরা এই v এই ফিল্টারে কার্ল বের করব। তাহলে কার্ল হচ্ছে ঘূর্ণন প্রবণতাটা বোঝায়। তাহলে কার্ল অফ v এটাকে আমরা লিখব ল্যামডা ক্রস v। তাহলে এটা আমি আর পুরোটা করব না, আমি অর্ধেকটুকু করে দিচ্ছি, তোমরা চাইলে বাকি হিসাবটুকু ঠান্ডা মাথায় মিলিয়ে নিতে পারবে। তাহলে কার্ল বের করার জন্য ফর্মুলা লিখব আমরা i j k, যেহেতু আমাকে ক্রস করতে হচ্ছে, তারপর হচ্ছে ডেল্টা ডেল্টা x, ডেল্টা ডেল্টা y, ডেল্টা ডেল্টা z। এরপর হচ্ছে আমি এই ভ্যালুগুলো বসাবো। এখানে ছিল 2x, এখানে ছিল y স্কয়ার x, আর এখানে ছিল x y z। কাজে এখন আমি যদি ঠান্ডা মাথায় এই হিসাবটা কমপ্লিট করি তখন আমি হচ্ছে কার্ল পেয়ে যাব। কিন্তু দেখো ক্রস গুণন করলে আরেকটা ভেক্টর পাওয়া যায় না, তার মানে কার্ল বের করা যায় ভেক্টর ফিল্ডের, এবং কার্ল নিজেও একটা ভেক্টর। তাহলে এই ছিল আমাদের 12 নম্বর প্রবলেম। এবারে আমরা আমাদের 13 নম্বর প্রবলেমটাতে যাই। তার আগে আমরা এটা সরিয়ে নিচ্ছি। 13 নম্বর প্রবলেমটা হচ্ছে এটা। পথচারী 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটলে তার সাপেক্ষে লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে। পথচারীর বেগ যদি দ্বিগুণ করা হয় কোন দিকে ছাতা ধরতে হবে? তাহলে আমরা পথচারীর বেগটা প্রথমে এঁকে নিই। এই হচ্ছে পথচারীর বেগ। পথচারীর বেগ p, p ইকুয়াল হচ্ছে 5। তো 5 আমরা লিখব, এটা হচ্ছে p, 5 মিটার পার সেকেন্ড। তো বলা হচ্ছে পথচারী 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটলে তার সাপেক্ষে লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে। তাহলে এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে যে বৃষ্টি পড়ে, এটা কি বৃষ্টির বেগ নাকি পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ? পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টির বেগটাকে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে বৃষ্টির উল্লম্ব বেগ, আর একটা হচ্ছে বৃষ্টির আনুভূমিক বেগ। তাহলে এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, পথচারী হাঁটে কিন্তু আনুভূমিকভাবে। পথচারী কি উল্লম্বভাবে কোনো দূরত্ব অতিক্রম করে? করে না। কাজেই পথচারীর সাপেক্ষে বৃষ্টির উল্লম্ব বেগের কোনো পরিবর্তন হবে না। কাজেই এই যে উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে যে বৃষ্টি পড়ে, সেটাই আসলে কিন্তু বৃষ্টির উল্লম্ব বেগ, রেইন ভার্টিক্যাল আর ভি। তাহলে বৃষ্টির উল্লম্ব বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড। এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। কিভাবে বুঝে গেলাম আরেকবার বলি। পথচারী চলে শুধুমাত্র আনুভূমিকভাবে, তাহলে পথচারীর সাপেক্ষে বৃষ্টির উল্লম্ব বেগের কোনো পরিবর্তন আসলে হবে না। কাজেই পথচারী যে দেখতে পাচ্ছে উপর থেকে 5 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টির উল্লম্ব বেগটা আসলেই 5 মিটার পার সেকেন্ড, কিন্তু বৃষ্টির একটা আনুভূমিক বেগও এখানে থাকবে। দেখো যদি এরকম হয় যে আমি যাচ্ছি সোজা 1 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজনও যাচ্ছে সোজা 1 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমার রেসপেক্টে তার কি কোনো বেগ থাকবে? থাকবে না। আপেক্ষিক বেগ শূন্য হবে না? তাহলে একইভাবে বৃষ্টির আনুভূমিক বেগের সমান যদি পথচারীর বেগ হয়, তাহলে পথচারীর সাপেক্ষে বৃষ্টির কোনো আনুভূমিক বেগ থাকে না। তাহলে এই অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি হচ্ছে কথা বলে বলে বুঝিয়ে, অর্থাৎ যোগ বিয়োগ না করে। হ্যাঁ, কখনো কখনো আমাকে এরকম ভাবে চিন্তা করে অঙ্ক সলভ করতে হবে, সেটা প্র্যাকটিস করার জন্য এই অঙ্কটা। এটা আমরা চাইলে আপেক্ষিক বেগের সূত্র দিয়েও সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবো। তো আবারও বলি, যখন পথচারী বৃষ্টির আনুভূমিক বেগের সমান বেগে হাঁটবে,
তখন পথচারীর সাপেক্ষে বৃষ্টির কোনো আনুভূমিক বেগ থাকবে না, কারণ দুইজন যদি সমান সমান বেগে চলে কারো সাপেক্ষে কারো কোনো বেগ থাকে না। তাহলে পথচারীর বেগের সমান বেগ যদি বৃষ্টির আনুভূমিক বেগের হয়, তাহলে এই পথচারীর সাপেক্ষে বৃষ্টির কোনো আনুভূমিক বেগ থাকবে না, বৃষ্টির শুধুমাত্র উল্লম্ব বেগ থাকবে। এবং এখানে তাই লেখা যে বৃষ্টি পথচারীর সাপেক্ষে উল্লম্বভাবে পড়ে। তাহলে আমরা এখান থেকে এটাও বুঝে গেলাম যে বৃষ্টির আনুভূমিক বেগ আর এইচ বা আর হরাইজন্টাল সেটাও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা জেনে যাওয়ার পরে আমার বৃষ্টির প্রকৃত বেগ জানতে কিন্তু আর কিছু বাকি নেই। তাহলে এবার পথচারীর বেগটাকে আমি মুছে দিলাম, শুধুমাত্র বৃষ্টির বেগটাকে লিখলাম। বৃষ্টির আনুভূমিক বেগ এইটা, বৃষ্টির উল্লম্ব বেগ এইটা, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ হবে এইটা। এই দুইটাকে আমরা ভেক্টর দিয়ে যোগ করে দিলে পেয়ে যাব এই যে বৃষ্টির প্রকৃত বেগ। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে এটা বের করে ফেলতে পারবে যে বৃষ্টির এই প্রকৃত বেগটা, এটার মান হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। কিভাবে আসলো এটা এখন আমি বলে দিব না, কারণ আনুভূমিক আর উল্লম্ব বেগ থেকে কিভাবে বেগ বের করতে হয় সেটা অলরেডি একবার আমি বলে ফেলেছি এর আগে। তুমি চাইলে ওই অংশটা আবার দেখে আসতে পারো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে 5√2 মিটার পার সেকেন্ড, এবং এটার যে অ্যাঙ্গেলটা উল্লম্ব অক্ষের সাথে সেটাও কিভাবে বের করতে হয় এখন আর বলে দিব না, এর আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। তাহলে এটা আসবে হচ্ছে 45 ডিগ্রি। এইবার আসি, পথচারী যদি তার বেগ দ্বিগুণ করে তখন তাকে কোন দিকে ছাতা ধরতে হবে? পথচারীর বেগ আগে ছিল 5 এইটুকু পর্যন্ত, এখন পথচারীর বেগ ডাবল, পথচারীর বেগ হচ্ছে 10, এটা হচ্ছে পথচারীর বেগ p। পথচারীর বেগ দ্বিগুণ করলো, এখন কোন দিকে ছাতা ধরতে হবে? অ্যানসার হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে সেদিকে। তাহলে পথচারীর সাপেক্ষে মানেই হচ্ছে পথচারীকে আমরা উল্টে নিব, এই 10 এদিকে, তারপর আবার যোগ করব, তারপর হচ্ছে লব্ধি বেগের দিকটা বের করব। তাহলে এটা হচ্ছে এই দিক বরাবর তাকে ছাতা ধরতে হবে। তাহলে পথচারীকে এখন এই দিক বরাবর ছাতা ধরতে হবে, এই। তাহলে চলো এটা বের করে ফেলি। এই ভ্যালুটা হচ্ছে 10, আর এই ভ্যালুটা কত সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে 5√2। আর মাঝখানের পুরো অ্যাঙ্গেলটাও আমরা জানি, মাঝখানের পুরো অ্যাঙ্গেলটা কত? মাঝখানের পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এইটুকু 90, এইটুকু হচ্ছে 35, তাহলে মাঝখানের পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। এই, তাহলে এইখান থেকে আমরা এখন বের করব পথচারীকে কোন দিকে ছাতা ধরতে হবে। তো চলো এক কাজ করি, আমরা আনুভূমিকের সাথে এবার অ্যাঙ্গেলটা বের করি। এই যে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়ালস, এই থিটাটা কার সাথে করে? এই 10 এর সাথে। তাহলে এখানে 10 নিচে আলাদা, উপরে থাকবে হচ্ছে এই বাকিটা 5√2 sin 135, নিচে 10 প্লাস 5√2 cos 135। এই, তাহলে এইখান থেকে তুমি হিসাব করলে থিটার ভ্যালু চলে আসবে। কিন্তু এই থিটা কার সাথে? এই থিটা হচ্ছে আনুভূমিকের সাথে। তাহলে ছাতা উল্লম্বের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমার অ্যানসারটা হবে 90 মাইনাস থিটা, কারণ এটা আনুভূমিকের সাথে ছিল, উল্লম্বের সাথে বের করতে চাইলে এই কাজটুকু আমাকে করতে হবে। তাহলে এই ছিল আমাদের এই ছাতার প্রবলেমটা। তাহলে বাকিগুলো থেকে এটা একটু আলাদা ধরনের প্রবলেম ছিল, দরকার হলে তুমি এটা শুরু থেকে আবার দেখো, দেখে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে এই ছিল আমাদের একটা অঙ্ক। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তাহলে ট্রিপল প্রোডাক্ট দিয়ে আসলে কি করে? তিনটা ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক ঘনবস্তু কল্পনা করি, ট্রিপল প্রোডাক্ট হচ্ছে তার আয়তনটা বুঝিয়ে দেয়। তাহলে এই দেখো এরকম একটা সিচুয়েশন। তো তিনটা ভেক্টর দেয়া, বলা হচ্ছে m এর মান কত হলে abc সমতলীয় হবে। তো এরকম যখন তিনটা ভেক্টর দিয়ে দিবে তখন শর্তটা হচ্ছে এইটা। আমি এক কাজ করব, আমি যে কোনো দুইটাকে ক্রস করে যদি বাকিটার সাথে ডট করি এবং সেটা যদি 0 আসে তাহলে বলবো a b c সমতলীয়, a b c সমতলীয়। আসলে যেটা হয়, যে কোনো দুইটা ক্রস করে আরেকটাকে ডট করলে ওই তিনটা ভেক্টর দিয়ে যে সামান্তরিক ঘনবস্তু হয়, ত্রিমাত্রিক একটা বস্তু হয়, দৈর্ঘ্য প্রস্থ আর এই বরাবর ধরে, ঠিক দৈর্ঘ্য প্রস্থ না, এরকম যে এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে c ভেক্টর। তাহলে এগুলো দিয়ে একটা ঘনবস্তু কল্পনা করলে সেটা দেখতে কেমন হয়? সেটা দেখতে এরকম হয়, এই যে এরকম, এই যে এরকম। তাহলে এরকম একটা ঘনবস্তু যার এই বাহুটা a, এই বাহুটা b, এই বাহুটা c।
এরকম একটা ঘনবস্তুর আয়তন বের হয় এই কাজটা করলে। তো সেই আয়তনটা যখন 0 চলে আসে, তার মানে কি এটা চ্যাপ্টা হয়ে একটা তলে চলে আসা, তাহলে আয়তনটা 0 হয়। তো এই পুরো কাজটা খুব সহজে করা যায় হচ্ছে এইভাবে। তো আমরা যদি হচ্ছে একটা নির্ণায়ক নেই, নির্ণায়ক নিয়ে হচ্ছে ax ay az bx by bz cx cy cz এই কাজটা করি, সেটাই হচ্ছে এটার মানটা দিয়ে দেয় আমাকে। তাহলে এই কাজটা করে যদি 0 আসে, তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয়, মানে একই তলে থাকে। তাহলে এটাই আমরা এখন চেক করব, তাহলে আমাদের এই ভেক্টর তিনটা সমতলীয় কিনা। তাহলে আমাদের সহগ হচ্ছে 1 1 1 1 2 1 আর 2 1 m, এইটা। তাহলে বলা হচ্ছে m এর মান কত হলে সমতলীয় হবে। তো এটা যদি 0 হয় তখন সমতলীয় হবে। তাহলে আসো আমরা এটা বের করি। তো প্রথমে 1 ইনটু আমরা কি লিখতে পারি, এই রো এই কলাম অফ, তাহলে টুয়াইস m মাইনাস মাইনাস 1, তাহলে হবে প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস 1 এই যে মাঝেরটা, তারপরে এই রো এই কলাম অফ, তাহলে m মাইনাস 2, তারপর হচ্ছে থার্ডটা, এর তো মাইনাস 1ই, তাহলে সেটা আগে প্লাস বসলেও মাইনাস 1ই থাকবে। তাহলে এটার রো এটার কলাম অফ, তাহলে হচ্ছে মাইনাস 1 মাইনাস 4, এইটা ইকুয়াল 0। তাহলে এইটুকু আর করে দিতে হবে না আমাকে, তুমি এই লাইন থেকে m এর মান বের করে যা পাবে, m এর মান তত হলে এই উপরে দেয়া তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় হবে। তাহলে এরকম করে সমতলীয় ভেক্টর বের করা যায়। তো আমরা আপাতত ভেক্টরের জন্য এই জায়গাটায় এসে থামি, এবং তোমরা অবশ্যই এতক্ষণ ধরে যে ক্লাসটা করলে তার জন্য একটা ধন্যবাদ প্রাপ্য, এবং তার সাথে সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে যাতে বন্ধুরাও তোমাদের সাথে এই জিনিসগুলো দেখতে পারে। সবাইকে ধন্যবাদ।